গল্পের নাম মন বাড়িয়ে ছুঁই। কলমে ফাবিয়া মম। গল্পের তৃতীয় অংশ। রুমটা আবারও পৈশাচিক অন্ধকারে ঢেকে গেল। মেহনুরের ভয়ার্ত নিঃশ্বাসের প্রতিটি ফিসফাস শব্দ যেন মাহতিমের কর্ণধারে প্রবেশ করছিল। মাহতিম আন্দাজের উপর ভিত্তি করে মেহনুরের কোলের দিকে হাত বাড়িয়ে দিল। ভয় হিম হয়ে যাওয়া মেহনুরের হাতটা উষ্ণতার সাথে ধরল মাহতিম। ওর ডান হাতের মুঠো থেকে শাড়ির আঁচলটুকু টেনে বের করল সে। খুব সাবধানে ঠান্ডা আঙ্গুলের মাঝে উষ্ণ আঙ্গুল ঢুকিয়ে চট করে আঁকড়ে ধরল হাতটা। আবারও সমস্ত শরীর কাটা দিয়ে উঠল মেহনুরের, সশরীরে কেঁপে উঠল তীব্ররূপে। মাহতিম কেন এসেছে, কি করতে চাইছে ভাবতেও পারল না মেহনুর। মোমবাতি নিভানোর পর কেবল তপ্ত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সেই তপ্ত নিঃশ্বাসের প্রতিটা ঝাপটা মেহনুরের গালের উপর আছড়ে পড়ছিল। মেহনুর বিমূঢ় অবস্থায় বসে থাকলেও মাহতিমের হাতের মুঠোয় ছোট্ট নরম হাতটা শক্ত করে আবদ্ধ ছিল। মাহতিম কি করতে চাইছে এখনো সেটা অস্পষ্ট, তাই মেহনুর পরিস্থিতির উপর নির্ভর হয়ে চুপচাপ সব সহ্য করছিল। এমনি সময় হঠাৎ করে মাহতিম নীরবতা উচ্ছিন্ন করে একটুখানি কাশল। কোমল আর্দ্র নরম কণ্ঠে অসহায় সুরে বলল, আমি যে অসভ্য সেটা আরেকটু প্রমাণ করলাম মেহনুর। তবে সেদিন রাতে এমনই করে তুমি আমার হাতটা ধরতে চেয়েছিলে। সেটা ঘুমের ঘোরেই হোক বা অন্য কোনো কারণে, তুমি কিন্তু আমার হাতে চুমু খেয়েছিলে। আমি যেহেতু অসভ্য, তাই সেটার শোধবোধ নিশ্চয়ই করতে পারতাম, কিন্তু করিনি। মাহতিম কথাটুকু শেষ করে মেহনুরের প্রতিক্রিয়া দেখার জন্য থামল। সেই ঘুটঘুটে অন্ধকারে মেহনুর ঝোড়ো করে কেঁদে উঠল, কিন্তু শব্দ হল না একটুও। মেহনুরের কান্নার শব্দ যখন হেঁচকির সুর তুলল, তখন ওই মুহূর্তে আকড়ে ধরা হাতটা মাহতিম ধীরগতিতে উপরে উঠাল। অন্ধকারে মুখও দেখা যাচ্ছিল না মাহতিমের। সেই অবস্থায় হঠাৎ করে হাতের উল্টো পিঠে নরম ওষ্ঠের উষ্ণ ছোঁয়া অনুভব করল মেহনুর। অস্ফুট শব্দ করে তুমুল আকারে কেঁপে উঠল সে। কিন্তু মাহতিম সেটা দমন করে মৃদু কণ্ঠে বলে উঠল, হিসাব সমান সমান হল। সবসময় একটা জিনিস মনে রাখবে, নিজেকে এতটাও বেকুব বানিয়েও না যেটা তোমার জন্য ক্ষতির কারণ হবে। আজ শুধু এ কারণেই এসেছি, মলমটা দিয়েছ কিনা সেটা দেখতে। কিন্তু আফসোস, ভংচং করে সেটা আর লাগাওনি। যাই হোক, পরবর্তীতে ইনফেকশন হলে শহরে আসার অনুরোধ রইল। আর পারলে অপ্রত্যাশিত ঘটনাগুলো ভুলার চেষ্টা করো। আজকের পর থেকে না তুমি আমায় চিনো, না আমি তোমায় চিনি। পূর্বে যেভাবে ছিলে সেভাবেই যেন সব চলতে থাকে। আমি মাত্র কিছুদিনের জন্যই আছি, তাই কষ্ট করে আমার সামনে থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করো। কথা শেষ করতেই হাত ছেড়ে দিল মাহতিম। সেটা এমনভাবে ছেড়ে দিল, সেটা যেন ছুঁড়ে মারার মতো ঘটনা হলো। বিছানা থেকে নেমেই টেবিলের উপর মোমবাতি রেখে দিল। পাশ থেকে দিয়াশলাই নিয়ে মোমবাতি জ্বালিয়ে চুপচাপ ডোন্ট কেয়ার ভঙ্গিতে চলে গেল। একবারও পিছু ফিরে তাকালো না মেহনুরের দিকে। ফিরেও দেখল না মেহনুর কতটা আশ্চর্য হয়ে হকচকিয়ে গিয়েছে। হতভম্ব মেহনুর তার হাতটা ঘুরিয়ে উল্টোপিঠের দিকে তাকালো, নাক টেনে বাম হাতের তালুতে চোখ মুছে সেই ওষ্ঠ স্পর্শ করা জায়গাটা দেখতে লাগল। আজ এবং এই প্রথম বোধহয় পুরুষের স্পর্শ পেল মেহনুর। হাতের উল্টো দিকটা অনিমেষ নয়নে দেখতে থাকলে আচমকা পুরো রুম আলোকিত হয়ে কারেন্ট চলে এলো। ভেজা চোখে রুমের চারপাশ দেখতেই মনে হলো, এই অন্ধকার, এই কারেন্ট, এই নিস্তব্ধতা যেন মাহতিমের ইচ্ছায়, স্বেচ্ছায়, ইশারায় হয়েছিল। এতে যেন কাকতালীয় ঘটনা ছিল না। সকালের নির্মল পরিবেশটা সূর্যের তীব্রতায় দুপুরের দাপটে পরিণত হল। বাড়িতে আজ বড় করে খাওয়া দাওয়ার ধুম লেগে গেল। শুরু হলো রান্নার জন্য মহিলাদের দৌড়াদৌড়ি, পানি আনার জন্য মেয়েদের ছুটাছুটি, সবজি কুটার জন্য সকলের হাতাহাতি একসঙ্গে শুরু হলো সকাল থেকে। সুজলা, শেফালি, মাহমুদা রান্নাঘরে গিয়ে সব কাজ দেখতে লাগলো। মার্জা এসে যুক্ত হলো ধনিয়া পাতা বাছার কাজে। কিন্তু সবচেয়ে কঠিন কাজের একটা এসে পড়ল শেফালির কাঁধে।
কচুর লতি কাটার মতো ভয়াবহ চুলকানির কাজটা শেফালির করতে হবে। উপায় ঠাহর করতে না পেরে ডালা ভর্তি কচু এনে আঙিনায় এসে বসল তখন। এদিকে শানাজ, সাবা, সুরাইয়া, মেহনুর উঠানের দিকে বড়ই পাড়ার কাজে ছিল। হঠাৎ সেদিকে চোখ পড়তেই শেফালি এক হাঁক দিয়ে সবগুলাকে আঙিনায় এনে হাজির করল। শানাজ কচুর ডালা দেখেই বুঝে যায় মেজো মা এখানে খাটাতে ডেকেছে। শেফালি সবগুলার দিকে তিরিক্ষি দৃষ্টি ছুড়লে শেষমেশ প্রতিশোধের মেজাজটা মেহনুরের উপর ফলিয়ে বলল, এই ঢঙি, এই দিকে আয়। এই পিড়িতে বসতে পারবি না তুই? নাকি কোমর নিয়াটাফালিং করবি? মেহনুরের ঘাটা সকাল থেকেই শুকিয়ে আসছে, কিন্তু বেশি চাপের কাজ করলে জায়গাটা ফের কাঁচা হয়ে যাবে। মেহনুরের ওমন নীরবতার দেখে ধমকে উঠল শেফালি। একসঙ্গে চারবনি প্রচণ্ডরূপে ভয়ে চমকে উঠল। মুখ কালো করে চোখ নিচু করে সবাই কাচুমাচু করছিল, কিন্তু শেফালি সেটা ভঙ্গ করে হাত ধরে টেনে মেহনুরকে পিড়িতে বসিয়ে দিল। রান্নাঘরের দিকে এক পলক দৃষ্টি দিয়ে মাথার ঘোমটা আরেকটু মাথায় টেনে এবার বাকি তিনজনের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকাল। কপাল কুঁচকে এমন গালি দিল কেউ আর দাঁড়ালো সেখানে। মেহনুর জানে, সে যদি এই মুহূর্তে একটা টু শব্দ উচ্চারণ করে তাহলে ঠাস করে চড় মারতেও এই মহিলা দেরি করবে না। বাড়িতে সৌভিক, নীতিরা গ্রাম দেখতে মাইক্রো নিয়ে বেরিয়েছে। কাছাকাছি সুন্দর জায়গাগুলো দেখতে কিছু সময়ের জন্য বাইরে গেছে। মাহতিমও জিপ নিয়ে কিছু সময়ের জন্য ভিজিটিং স্পট দেখতে গিয়েছে। এদিকে ঘন্টার পর ঘন্টা কচু কেটে হাত কালো হয়ে যায় ওর, মারাত্মক চুলকাতে শুরু করে হাতের তালু। একদিকে হাত চুলকাতে থাকে, অন্যদিকে কাত থাকে কচু। দূর থেকে শানাজ, সাবা সব দেখলেও মেজমার ভয় এক পাও এগুতে পারছে না। অপরদিকে সুরাইয়া শেফালির সাথে চৌকিতে বসে অ্যালোভেরার জেল বের করছে। ফেসপ্যাকের জন্য চন্দন গুঁড়া, মুলতানি মাটি মিক্স করে সেখানে অ্যালোভেরার জেল নিংড়ে রাখছে। হঠাৎ আরও উপাদান মিশানোর জন্য শেফালি দ্রুত মেয়েকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। ঠিক ওই মুহূর্তেই জিপের শব্দ তুলে মাহতিম এসে ভিড়ল। কানে ফোন এঁটে পকেটে হাত গুজিয়ে ব্যস্ত ভঙ্গিতে বাড়িতে ঢুকল মাহতিম। মেহনুর যে আঙিনার মাঝখানে বসে কচু কাটার যন্ত্রণায় হাঁসফাঁস করছিল সেটা এক পলকের জন্য দৃষ্টিগোচর হল না মাহতিমের। দ্রুত পায়ে আঙিনা পেরিয়ে সোজা সিঁড়ি ধরে উপরে উঠল। ওই অবস্থাতেই রুমের দরজা খুলে সেটা ভিড়িয়ে দিল। মেহনুর আর চোখে মাহতিমের কীর্তিকলাপ পর্যবেক্ষণ করলেও এই মুহূর্তে বিভৎস জ্বালায় নাস্তানাবুদ হয়ে গেল। কাজ শেষে পুরো হাত কালো কুচকুচে হয়ে তীব্র চুলকানিতে বিষিয়ে উঠল। এদিকে কলপারে যেয়ে নীরব চিত্তে হাত ধুচ্ছে মেহনুর। সাবা কল চেপে দিল, শানাজ মগকাত করে ওর হাতে পানি ঢালছে। শানাজ রাগে গজগজ করতেই ক্ষিপ্র সুরে বলে উঠে, মেজো মা এই কাজটা ইচ্ছে করে করল। সে ঠিকই জানত তোর অবস্থা এখন খারাপ, আর তুই কচু কাটার জন্য উপযোগী না। এই বদমাইশ মহিলা আমাদের শান্তি দিল না মেহনুর, একটুও শান্তি দিল না। কাকা যে কেমন বজ্জাত মহিলাকে বিয়ে করেছে সেটা যদি 1 ইঞ্চি কাউকে দেখাতে পারতাম। পোড়া কপাল, কেউ জানেও না এই শয়তান মহিলা আমাদের তিনজনকে খাটিয়ে মারছে। অথচ দেখ, নিজের মেয়েকে রূপচর্চা করাচ্ছে। ফালতু মহিলার জায়গায় এখন সুরাইয়ার উপর জিদ উঠে। কষিয়ে যদি মারে পারতাম। হারামিটা কেমন পল্টি মেরে মায়ের সাথে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল। এমন বোন কিভাবে জুটল রে মেহনুর? আমাদের সাথে থাকার পরও এতটা নির্লজ্জ, বেহায়া, স্বার্থপর হয়েছে সেটা মুখে বলতেও লজ্জা করে। দেখি তুই উঠো, আর হাত ডলিস না। শানাজ মগটা সাবার হাতে দিয়ে কলপারের টুল থেকে মেহনুরকে দাঁড় করিয়ে দিল। দুবোন একসাথে যখন ভেতরে ঢুকে রুমের দিকে গেল, তখন শানাজ রান্নাঘর থেকে ফিরে এসে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। চৌকির কাছে ফেসপ্যাকের কাছে মাহতিমকে কি যেন করতে দেখল। শানাজ কৌতূহল হয়ে প্রশ্ন ছুড়ে বলল, ভাইয়া, আপনি ওটা কি করছেন? মাহতিম স্বাভাবিক ভঙ্গিতে ফেসপ্যাকের বাটিটা নাকের কাছ থেকে সরিয়ে নিল। দৃষ্টি তুলে শানাজের দিকে তাকিয়ে ফেসপ্যাকের বাটি দেখিয়ে বলল,
এগুলো কি জিনিস সেটাই বুঝার চেষ্টা করছি। আচ্ছা, এগুলো কি কোনো মশলা? রান্নার কাজে দিবে? ফেসপ্যাক নিয়ে এমন উটকো প্রশ্ন শুনে মৃদু ভঙ্গিতে হেসে দেয় শানাজ। এগিয়ে এসে মাহতিমের উদ্দেশ্য বলে ওঠে, ভাইয়া, এগুলো রূপচর্চার জিনিস। আপনি চাইলে আপনিও দিতে পারেন, তবে আপনার না দিলেই ভালো হবে। আপনি তো এমনিতেই হ্যান্ডসাম। মাহতিমও সৌজন্যের সঙ্গে হেসে দিয়ে ফেসপ্যাকের বাটিটা চৌকির উপর রেখে দিল। শানাজও রান্নাঘর থেকে লেবুর টুকরো নিয়ে রুমের দিকে চলে গেল। কিন্তু বিপত্তি শুরু হলো ২০ মিনিট পর। এক তুমুল চিৎকার দিয়ে বাড়িঘরের নীরবতা ক্ষুণ্ণ হয়ে গেল। হাউমাউ করে চিৎকার করতেই দাপাদাপির শব্দ শোনা গেল নিচ থেকে। কেউ গলা ফাটিয়ে মা, ও মাগো, বাঁচাও বলে আহাজারি করছে। শানাজ, সাবা, মেহনুর তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে সিঁড়ি ধরে নিচে নামে। কোমরের ব্যথার জন্য আবারও জায়গাটা চিনচিন করে উঠলে মেহনুর সেটা দাঁতে কামড়ে নিচে এসে হাজির হয়। এসেই দেখে শেফালি পাগলের মতো কপাল চাপড়ে হায় হায় করছে। অন্যদিকে সুরাইয়া মুখে ফেসপ্যাক লাগিয়ে কান্নারত অবস্থায় দুই গাল চুলকিয়ে যাচ্ছে। সুজলা এসেই ভেজা আঁচলো দিয়ে ওর ফেসপ্যাক তুলে চুপ করার জন্য সান্ত্বনা দিচ্ছে। মাহমুদা চটজলদি কলপার থেকে ঠান্ডা পানি এনে মুখ ধোয়াতে থাকে। মার্জা দ্রুত শেফালিকে ঠান্ডা হতে বলে। শানাজ এতটা আশ্চর্য হয়ে যায় সে আর কিছুই বলতে পারল না। সাবাও মুখে দুহাত দিয়ে বিস্ফোরণ চাহনিতে তাকিয়ে আছে। মেহনুর কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকলেও পুরো ঘটনা নিয়ে মন খচখচ করতে থাকল। কি মনে করে যেন অপোজিট দোতলায় তাকালো, ওমনেই দেখতে পেল বারান্দার রেলিংয়ে দুহাত ফেলে মাহতিম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টিতে চোখাচোখি হতেই মাহতিম অদ্ভুত ভঙ্গিতে বাঁকা হেসে দিল। মাহতিমের ধূর্ত চালটা কেউ বুঝতে পারল না সেদিন। সুরাইয়াকে কঠিন শিক্ষা দিয়ে চুপচাপ কেটে পড়েছে সেখান থেকে। শেফালিও এই ঘটনার প্রেক্ষিতে তুলকালাম ঝগড়া সৃষ্টি করেছে। কিন্তু হান্নান শেখের ভয়ে ঝগড়াটা আর বাড়তে পারেনি। সুজলা কঠিন গলায় শেফালিকে কড়া ভাষায় কথা শুনিয়ে দমিয়ে দিয়েছে সেদিন। রাতের খাবার শেষে হান্নান শেখ মার্জার কাছ থেকে পুরো ঘটনা জানতে পারলেন। সুরাইয়ার ফেসপ্যাকে বিচ্যুতি পাতার অস্তিত্ব পাওয়া গেছে, আর সেটা ব্যবহারের ফলেই সুরাইয়ার মুখে মারাত্মক চুলকানি শুরু হয়েছে। মেহনুর নীরব মুখে সবার অবস্থা অবলোকন করল, শেষমেশ নিজের খাবারটা মায়ের হাতে খেয়ে বিছানায় যেয়ে শুল। জানালাটা খুলে পুরো পর্দা সরিয়ে অন্ধকার রুমটা স্বল্প আলোয় পরিপূর্ণ করল। শান্ত নিবিড় বড় বড় চোখ দুটোর দৃষ্টি আকাশের দিকে ফেলল। মনের মধ্যে জট বাঁধানো প্রশ্নগুলো নানাভাবে নাড়াচাড়া করতে লাগল। মাহতিমের আচরণ নিয়ে প্রচণ্ড দ্বিধায় ভুগছে মেহনুর। লোকটা কখনো সভ্যতার সাথে কথা বলে, কখনো অসভ্যতার মতো নিজেকে জঘন্য প্রমাণ করে যায়। আসলো লোকটা কি চায়, কি নিয়ে এমন দুমুখ আচরণ করে সেটাই কোনোভাবে মাথায় ঢুকছে না ওর। বাড়িতে অতিথি আসার পর থেকে দাদা ভাইয়ের সাথেও আড্ডা দিতে পারছে না মেহনুর। এদিকে পড়াশোনার দিকেও ধ্যান দেওয়া জরুরি, কিন্তু বারবার ওই অসভ্য লোকটার কথা মনে পড়ার কারণে বইয়ের পাতা উল্টাতেও ইচ্ছে করে না। যখন তখন যেখানে সেখানে ম্যাজিক ম্যানের মতো উপস্থিত হয় লোকটা, আবার অদ্ভুত একটা কাণ্ড ঘটিয়ে বেপরোয়া ভঙ্গিতে চলে যায় তৎক্ষণাৎ। বয়সের দিক দিয়ে লোকটা খুব বেশিই বড়, কিন্তু চরিত্রের দিক দিয়ে যেন সবচেয়ে ছোট। কে জানে আগামী দিনগুলোতে কি কি অপেক্ষা করছে ওর জন্য। পরদিন সুরাইয়ার অবস্থা বেগতিক হয়ে উঠল। গালের চামড়া লাল হয়ে কয়েক জায়গায় ছিলে গেল। কোনোভাবেই চুলকানির আঁচ পুরোপুরি কমল না ওর। তরুণকাল সন্ধ্যার দিকে যখন আসলো, সুরাইয়ার এমন অবস্থা দেখল, তব সে বাকরুদ্ধ হয়ে যায়। কিভাবে এমন অবস্থা হলো কেউ সে ব্যাপারে বলতে পারে না, কিভাবে বিচ্যুতি পাতা ফেসপ্যাকে মিশে গেল কেউ সেটা জানে না। নীতি, সৌভিক, সিয়াম, তৌফর সকলের অগোচরে মুখ্য ব্যক্তিকে চিনে ফেলেছিল ততক্ষণে। কে এই কাজ করেছে, কেন এই বিচ্যুতি পাতা মিশিয়েছে সবই কাটায় কাটায় বুঝে গেল। সাবির, সামিককে এই ঘটনার ব্যাপারে জানানো হলে অবাকে নির্বাক হয়ে যায় তারা।
হান্নান শেখ বাড়িতে না থাকলেও তার আদেশে তৎক্ষণাৎ সুরাইয়াকে ডাক্তারখানায় নিয়ে যায় তরুণ ও শেফালি। সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেলে নীতি তখন মাহতিমের রুমে যায়। মাহতিম বিছানায় শুয়ে খবরের কাগজ পড়ছিল। নীতিকে দেখে চট করে একটা পাতা উল্টে পড়তে লাগল। নীতি এসে বিছানায় বসলে মাহতিমের দিকে তীক্ষ্ণ নজরে তাকাল। দৃষ্টি তীক্ষ্ণ করে শান্ত গলায় বলে উঠল, ভাইয়া, তুমি সুরাইয়ার ফেসপ্যাকে বিচুতি পাতা মিশিয়েছ কেন? ওর এই অবস্থা তুমি কেন করলে? মেয়েটাকে এইভাবে কষ্ট দেওয়ার মানে আছে? ডার্ক নেভি ব্লু জিন্স, হাঁটু পর্যন্ত কালো টপস, গলায় কালো রঙের ওড়নাটা একপাক পেঁচিয়ে বুকের দুপাশে ঝুলিয়ে রেখেছে নীতি। চুলটা সম্পূর্ণ পেছনে নিয়ে ডানপাশে একটা ফ্রেঞ্চ বেনি করে রেখেছে সে। বোনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান বোন নীতি হলেও আদরের দিক দিয়ে সবচেয়ে কাছেরও। মাহতিম ওর প্রশ্ন শুনে এমন একটা ভান করল যেন কানের মধ্যে কিছুই ঢুকেনি। নীতি তার ভাইয়ের এমন আচরণ দেখে প্রচণ্ড বিরক্ত হয়ে ছো মেরে খবরের কাগজটা নিয়ে ফেলল। সেটা তিনভাঁজ করতে থাকলে মাহতিম চোখ রাঙিয়ে রাগ দেখিয়ে বলল, এসব কি হচ্ছে? হাত থেকে নিলি কেন? আমি এটা পড়ছি সেটা তুই চোখে দেখতে পাচ্ছিস না? নীতি বিছানা থেকে উঠে ভাঁজ করা কাগজটা নিয়ে টেবিলের উপর রেখে আসল। পুনরায় ওর পাশে বসে কিছুটা শক্ত কণ্ঠে বলল, তুমি একজনের দোষে আরেকজনকে কষ্ট দিচ্ছ কেন? তুমি কাল কি করেছ আমি সেটা বুঝিনি ভেবেছ? তুমি সুরাইয়ার ফেসপ্যাকে বিচ্যুতি মিশিয়েছ কেন? মাহতিম ওর কথার ভঙ্গি দেখে চোখ ছোট করল। এটিটিউড স্টাইলে কঠোর ভঙ্গিতে মাথার নিচে দুহাতের তালু রেখে চোখ বন্ধ করল। ঠোঁট ভেদ করে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, বাইরে বিচ্যুতির স্টক বেশি ছিল, তাই চিন্তা করলাম এগুলো একটু মানবতার কাজে ব্যবহার করলাম। নীতি এমন উল্টা উত্তর মোটেই আশা করেনি। শেষে নিজেই উত্তরের কপাট খুলে তেজালো গলায় বলল, তুমি আমাকে একটা সত্য কথা বলবে ভাইয়া? তুমি জাস্ট এই উত্তরটা ঠিকমতো দিবে, তুমি কি মেহনুরকে পছন্দ করো? আমি কোনো মিথ্যা শুনতে চাই না। আবার জিজ্ঞেস করছি, তুমি কি মেহনুরকে পছন্দ করো? নীতির এমন ঠাসঠাস প্রশ্ন শুনে তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো মাহতিম। মাথার নিচ থেকে দুহাত সরিয়ে শোয়া থেকে উঠে বসল ধীরগতিতে। কপালে কয়েকটা ভাঁজ ফেলে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগল। এদিকে নীতি যতই সাহস দেখাক না কেন, মাহতিমের উমন চুপটি দেখে ভয় অবস্থা টাইট হচ্ছিল। যদি মাহতিম ধুমধাম করে চড় মারল তখন? নীতি আস্তে করে ঢোক গিলতেই মাহতিম হঠাৎ গলা চড়িয়ে চেঁচিয়ে উঠল, তুই কি দিন দিন গাধা হয়ে যাচ্ছিস নীতি? তুই আমাকে কেমন প্রশ্ন করলি এটা? আমি কিনা ওই রামবলদকে পছন্দ করব? ওর মধ্যে কি আছে যে আমি পছন্দ করব? নীতি বাবরুটা উপরে তুলে সন্দেহের দৃষ্টিতে তাকাল। মাহতিম ওর ভঙ্গি দেখে কিছুটা অপ্রতিভ হল, কিন্তু সেটা একটুও বুঝতে না দিয়ে চড়ানো সুরেই বলল, ওকে একটা ফ্রক পরিয়ে দিস, তাহলেই বুঝতে পারবি এমন কথা কি জন্য বলছি। নীতি মুখ শক্ত করে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, আহা, নিজে যে কত বড় ফন্দিবাজ সেটা তো আমি বুঝে গেছি ভাইজান। আমার সামনে এমন নাটক না করলেই পারো। ওকে যদি ফ্রক পরিয়ে তোমার সামনে আনি তাহলে তো তুমি ঠিক থাকতে পারবে না সোনা ভাই। মাহতিম ওর মুখ কুচকানো বিরক্তি ভঙ্গির কথা শুনে ফিক করে হেসে দিল। সশব্দে হাসতে থাকলে নীতি আরো বিরক্ত হয়ে বলল, একদম হাসবানা ভাই, একদম হাসাবানা। তুমি খুবই খারাপ। ওকে দেখলে যে তোমার দিল কুরকুর করে সেটা আমি কালকের ঘটনা দিয়েই বুঝে গেছি। ওর মেজো মাওকে কচুর লতি কাটিয়েছে বলে তুমি এইদিকে মেজো আন্টির মেয়ের উপর শোধ তুলেছ। এটা তুমি ভালো করনি ভাই। শেফালি আন্টির দোষের জন্য তুমি সুরাইয়াকে ভিকটিম বানিয়েছ, এটা তুমি একদম ঠিক করনি। হঠাৎ হাসি থমকে গেল মাহতিমের। চেহারার উপর থেকে হাসির আভাসটুকু মুছে গেলে শান্তস্থির ভঙ্গিতে মাহতিম বলে উঠে, তুই আমাকে শিখাবি আমি কি করব না করব? শেফালি আন্টির মতো ব্যক্তি আমাদের বাড়িতে চাকরানি হওয়ারও যোগ্যতা রাখে না।
কেমন বজ্জাত ধরনের মহিলা তুই দেখছিস? আমি তো ভাবতেও পারি না এই মহিলা এতদিন ধরে বাড়ির প্রতিটা মেয়েকে জ্বালিয়েছে। আচ্ছা, মহিলা যে এমন ঘটনা ডেলি করত সেগুলো কি কারোর চোখে পড়েনি? নীতি হতাশার সাথে নিঃশ্বাস ছাড়তেই বলল, মনে হয় না। কারণ এই মহিলা প্রচুর চালাক। কিভাবে ওদের ভয়ের মধ্যে রেখেছে সেটা তো দেখতেই পাচ্ছ। আর বিশেষ করে মেহনুরকে এই মহিলা সহ্য করতে পারে না। শি ইজ ফার্স্ট্রেট। শেষোক্ত কথা শুনে মাহতিম আবার প্রশ্নসূচকে তাকালো। দুচোখের ভেতর কৌতূহল ফুটিয়ে জিজ্ঞাসা সূচকে বলল, কেন ফার্স্ট্রেট? এই মহিলার সমস্যা কি? ওর সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? নীতি আবার চোখ ফিরিয়ে মাহতিমের দিকে তাকালো। প্রশ্নবিদ্ধ ভঙ্গিতে কিছু চিন্তা করতেই ফট করে বলল, শানাজ বলতে পারবে ভাইয়া, আমি এ ব্যাপারে জানি না। কিন্তু যতদূর বুঝলাম হিংসার জন্যই সম্ভবত এমন আচরণ করে। আর মেহনুর তো চাপা স্বভাবের। ওর সাথে টিংটিং করতে মহিলার একটু বেশি মজা লাগে। মুখ ভার করে কিছু চিন্তা করতে লাগলো মাহতিম। নীতি আর কথা উঠালো না এ বিষয়ে। চুপচাপ রুম থেকে চলে গেলে মাহতিম আবার বিছানায় শুয়ে পড়ে। আকাশের তপ্ত সূর্যটা পশ্চিম দিগন্তে চলে এসেছে। আকাশের রংটা গোলাপি আভায় ছেয়ে গেছে। প্রকৃতির দাপুটে ভাব কমে গিয়ে শান্ত নির্জনে পরিণত হয়েছে। সবাই চানাস্তার জন্য আঙিনায় বসে গল্পগুজব করছে। সৌভিকরা বাইরে এসে ডানদিকের পুকুর ঘাটে আড্ডা বসিয়েছে। পুকুরটা হান্নান শেখ নিজের টাকায় পরিবারের জন্য বানিয়েছে। পুকুরের চারপাশে সবুজ ঘাসের পাশাপাশি সারি সারি নারকেল গাছও দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সুউচ্চ সুপারি গাছও রয়েছে কয়েকটা। পুকুরের কিনারায় গোল হয়ে ঘাসের উপর বসেছে সৌভিক ও সানাজরা। মাহতিম একটা জরুরি কাজে ঘণ্টা আগে শহরে গিয়েছে। তাই বাড়ির আনাচে কানাচে শান্তিমতো মেহনুর ঘুরতে পারছে। সৌভিক, নীতি, সাবির, প্রীতি, সামিক, সাবা, সুরাইয়া, মাহদি, শানাজ ও ফারিন পরপর একসাথে বসেছে। মাঝখানে তেঁতুল, বড়ই, চালতা, আমের বিভিন্ন আচার সাজানো রয়েছে। সবাই যখন বিকেলের আড্ডায় বাইরে বসে মত্ত, মেহনুর তখন গোয়ালঘরে চৌকির বিছানায় সাপমোচন নিয়ে মগ্ন। তরুণ দুপুরের ঘুম শেষে কলপারে এসে হাত মুখ ধুতেই দূরে আড্ডারত সাবার দিকে তাকালো। সাবার গায়ে নীল রঙের শাড়ি, সাদা রঙের পাড়, ব্লাউজটা সাদা, চুলগুলো একপাশে বেনি করা। চোখ দুটোতে কাজল দেয়া, হাতে সাদা রেশমি চুড়ি, কানে ছোট্ট পাথরের টপ পরা এবং পা দুটো খালি। ব্লাউজের পেছনে গলাটা একটু বড় বিধায় খালি পিঠটা দেখা যাচ্ছে। সেটাই চাপকল চেপে পানি তোলার সময় একদৃষ্টিতে তাকিয়ে দেখছে তরুণ। ওমন উন্মুক্ত পিঠটা দেখে তাল সামলাতে পারছে না ও। কেমন ঝিমঝিম করা অস্থিরতা কাজ করছে শরীরে। তরুণের উতদ্ভট দৃষ্টিটা হঠাৎ তৌফের নজরের পড়ল। তৌফ প্রথমে মনের ভ্রম ভাবলেও শেষে ঠিকই আবিষ্কার করল যে তরুণ সাবার দিকেই তাকিয়ে আছে। তৌফ সাথে সাথে সিয়ামকে একটা গুথা মারল। সিয়াম গুথা খেয়ে তৌফের দিকে তাকালে ওর স্থির দৃষ্টি লক্ষ্য করে জায়গামতো তাকালো। তৌফ ও সিয়াম একসঙ্গে যখন তরুণের অবস্থা দেখছিল তখন হুট করেই সদ্বিত ফিরে পেল তরুণ। তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে চুপচাপ পায়ে পানি ঢেলে ভেতরে চলে গেল ও। সৌভিক আড্ডার মজলিসে হঠাৎ শানাজের উদ্দেশ্যে বলল, শানাজ, তোমরা মেহনুরকে একা রেখে এসেছ কেন? ওকে নিয়ে আসলো কি সমস্যা হতো? আমরা তো বড় ভাই ছাড়া কিছুই না। তাছাড়া আমরা এক হিসেবে রিলেটিভও। যাও তো, ওকে সঙ্গে করে নিয়ে এসো। আমাদের সাথে বসুক, মিশুক, কথা বলুক। ধীরে ধীরে ওর জোরটা কেটে যাবে। শানাজ যেমন কথা শুনে কিছু বলতে নেবে হঠাৎ সাবা ওর হাত ধরে মিনতি সুরে বলল, বুবু, ওকে নিয়ে আসি চলো। ও শুধুই ভাইয়াদের সামনে আসতে চাইছে না। ভাইয়ারা তো খারাপ মানুষ না। চলো না, ওকে নিয়ে আসি। শানাজ কিছুক্ষণ চিন্তা করে শেষমেশ সাবার সঙ্গে উঠে দাঁড়ালো।
সৌভিকও ওদের পিছু পিছু এসে গোয়াল ঘরে ঢুকে মেহনুরকে সুন্দর মতো বুঝিয়ে আড্ডায় জয়েন্ট করালো। এই প্রথম আড্ডার মজলিসে বসে মেহনুরের একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু পরক্ষণে সকলের সাথে ধীরে সুস্থে মিশতে গিয়ে হালকা পাতলা আলাপ হয়ে গেল। আড্ডার এক পর্যায়ে সুরাইয়া হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা, মাহতিম ভাইয়া কি করে? তৌফ যেই কাঠিন্য মুখে উত্তর দিবে তখনই সিয়াম ফট করে উত্তর দিয়ে বলে, ঘুমায়, খায়। এখন একটা বউ পেলে কোলবালিশ বানিয়ে শুইত। সিয়ামের হাস্যকর উত্তর শুনে একযোগে হেসে দিল সবাই। শুধু হাসল না সুরাইয়া, মুখটা পেঁচার মতো কুঁচকে আবারও প্রশ্ন গলায় বলল, বলো না, সে কি করে? এটুকু বলতে কি সমস্যা? সবার হাসির রোল তখনও বিরাজ করছে। সুরাইয়া নিরুত্তর ভঙ্গিতে মুখ কালো করে থাকলে হঠাৎ পেছনে থেকে শক্ত গলার আওয়াজ আসে, আমি কি করি সেটা তোমার জেনে লাভ কি? আমাকে নিয়ে এত টেনশন কেন? ক্যাটক্যাট গলার স্বর শুনতে একপুরের মতো হাসি উড়ে গেল সবার। সুরাইয়া ভয় ভয় চাহনিতে মাথা পিছনে ঘুরিয়ে দেখে মাহতিম দুই পকেটে হাত ঢুকিয়ে এদিকেই তাকিয়ে আছে। সবাই যখন মাহতিমের দিকে তাকিয়েছিল, মেহনুর তখন ঘাস ছিঁড়ে সেগুলো টুকরো টুকরো করছিল। মেহনুর যে ইচ্ছে করেই ইগনোর করার মতলবে আছে সেটা বুঝে গেছে মাহতিম। তাই আর সেদিকে না এগিয়ে যেখানে ছিল সেখান থেকেই বলে উঠল, আমি বর্তমানে। কথার মাঝখানে আকস্মিকভাবে দাড়ি বসালো সিয়াম। ওমনেই ঝড়ের বেগে উত্তর দিয়ে বলল, মাহতিম আসলো বিজনেসম্যান। ও বাবার ব্যবসা দেখে। আঙ্কেলের বড় ব্যবসা তো, তাই সেগুলো এখন মাহতিমই দেখাশোনা করে। সিয়ামের কথা শুনে মাহতিম তৎক্ষণাৎ তাজ্জব বনে গেল। নীতি চোয়াল ঝুলিয়ে অবাক হয়ে গেল, প্রীতি আমের আচারে কামড় দিতে গিয়ে থেমে গেল, সৌভিক মুখ ঘুরিয়ে সিয়ামের দিকে তাকালো, তৌফ বিস্ফোরণ চাহনিতে তেঁতুল চুষতে ভুলে গেল, সাবির মিটিমিটি করে হাসতে থাকল, মাহদি সিওসি খেলা বাদ দিয়ে সবার উমন আহাম্মক মার্কা চেহারা একে একে দেখতে লাগল। সবার চেহারা যখন অপ্রস্তুত হয়ে উঠল, তখন সিয়াম সবার দিকে দৃষ্টি দিতেই চাপা কৌতূহলে বলল, গাইজ, তোমরা আমাকে সেলিব্রিটির নজরে দেখছো কেন? আমি এখনো সেলিব্রিটি হইনি। সিয়ামের কথা শুনে মাহতিম তৎক্ষণাৎ পা থেকে স্যান্ডেল খুলল। ওই দৃশ্য দেখে সিয়াম তোতলানো সুরে বলল, দোস্ত, তুই স্যান্ডেল খুলিস কেন? আমি তো মিথ্যা কথা বলিনি। আরে ভাই, পায়ের জুতা পাই রাখো, আমারে মারিস না। মাহতিম রে, ওই সৌভিক, হালা ধরস না কেন? সিয়ামের ভয়ার্ত অবস্থা দেখে সবাই হো হো করে হেসে দিল। সবাই যখন তীব্র হাসিতে লুটোপুটি খাচ্ছে তখন তৌফ হাসির ছলে সিয়ামের কানের কাছে মুখ এনে বলল, তুই মিথ্যা বললি কেন বেটা? ওর হাতে কষানো থাবড়া খাওয়ার ইচ্ছা জাগছে নাকি? সিয়াম খিচিমিচি করে দাঁত চিবিয়ে নিচু স্বরে বলল, পোল্ট্রি মুরগি যদি জানে মাহতিম ময়না কি কাজ করে, তাহলে আর বিয়া খাওয়ার স্বপ্ন দেখা লাগবো না চান্দু। তৌফ হঠাৎ হাসি থামিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলে, মানেটা কি বুঝাইলি? ওর জবের সাথে বিয়ের সম্পর্কটা কেমনে হইল? সিয়াম গলার স্বর আরো নিচু করে সতর্কতার সঙ্গে বলল, পোল্ট্রি মুরগি এমনই ওরে শেয়াল ভাইবা ভয় পায়। আর যদি শুনে মিয়াচান একটা বাঘ, তাইলে বাপু ওর কপালে আর এইটার সাথে বিয়া করা লাগবো না। সিয়াম ও তৌফ সবার অগোচরে চোরের মতো গোপন আলাপ সারছে। এদিকে সবাই আচার খাওয়া নিয়ে মাহতিমের দিকে ঘুরে হাসাহাসি করে কথা বলছে। শুধু মেহনুর ঘাসের দিকে দৃষ্টি রেখে অসহায়ের মতো কচি পাতা খুঁটছে, হাসির জন্য তৌফ ও সিয়ামের কথা একচুলও শোনা যাচ্ছে না। তৌফ সিয়ামের মিথ্যা বলার মর্মটা অনেকক্ষণ পর বুঝতে পারল। অন্যমনস্ক ভঙ্গিতে ঘাসের দিকে দৃষ্টি দিয়ে হ্যাঁ সূচকে মাথা নাড়াতে লাগল। সেই অন্যমনার ভঙ্গিতে কণ্ঠ নামিয়ে বলল, তাহলে মাহতিমের পরিচয় গোপন রাখা লাগব, রাইট? কিন্তু মার্জা আন্টি কি এতদিনে ওর জব নিয়ে কথা উঠায়নি ভাবছস? যদি আন্টি মেহনুরের মাকে সব বলে দেয়, তাহলে মেহনুরের জানতে 2 সেকেন্ডও লাগব না। সিয়াম সাথে সাথে তৌফের মাথায় চাটতি মেরে কর্কশকণ্ঠে বলল,
পজিটিভ ভাবতে পারোস না বাল? আন্টি যদি বইলাই থাকে তাহলে এমন ব্যবস্থা করা লাগবো যেন মেহনুর জানতে না পারে। ওদের দুজনের মধ্যে ফুসুর ফুসুর চললেও মাহতিম একটাবারের জন্যও মেহনুরের মুখ দেখতে পেল না। মেহনুর ভুলেও পিছু ফিরে মাহতিমের দিকে তাকাল না। এমন সূক্ষ্ম অবহেলা দেখে মাহতিম রুক্ষ মেজাজে বাড়ির দিকে চলে যেতে লাগল। সবাই আবার গোল আকারে বসে আড্ডা জমিয়ে দিল। মেহনুর বামে দৃষ্টি ফেলে সতর্কতার সাথে মাহতিমের যাওয়াটা একমনে দেখতে লাগল। সেই দৃষ্টির মধ্যে ছিল কিছুটা ভয়, কিছুটা অবহেলা, কিছুটা সংকোচ, মনের উৎকণ্ঠা। বারবার এই লোকটা এমন কায়দায় হাজির হয় সেটা আগে থেকে বলা যায় না, কিন্তু চলে গেলে মনে হয় কোথাও যেন শূন্যতা এসে ভর করেছে। সেই শূন্যতা যেন হাড়ে হাড়ে টের পাইয়ে দেয়, তাকে আগলে রাখো, আগলে ধরো, আগলে আগলে দেখো তাকে। দেখার জন্য বিধিনিষেধ নেই মেহনুর, ছোট্ট মনেই দেখো তাকে। শুনশান রাত, বাইরে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে। বাড়ির সবাই গভীর নিদ্রায় তলিয়ে গেছে, কেউ জেগে নেই এমন নিশিপ্রহরে। আকাশটা চাঁদশূন্য হয়ে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, কোথাও আলো নেই গ্রামের আনাচে কানাচে। এমন সময় পানির তেষ্টায় চোখ খুলল মাহতিমের। শয্যা ত্যাগ করতে ভারী বিরক্ত হল সে, কিন্তু পানির জন্য গলাটা মারাত্মক শুকিয়ে আছে। নিরুপায় হয়ে বিছানা থেকে পানির জন্য নামতে হয়েছে। আজ ভুলবশত এই ঘরে পানি দিয়ে যায়নি, যার বদৌলতে এমন উটকো সময়ে ঘুম ঘুম চোখে মাহতিমের উঠতে হয়েছে। দরজার ছিটকিনি খুলে চোখ ডলতে ডলতে মাহতিম বারান্দা পেরিয়ে যাচ্ছে। অন্য হাতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আলো ধরে রেখেছে। সিঁড়ি দিয়ে নেমে আঙিনায় পৌঁছাতেই আচমকা অদ্ভুত একটা শব্দ কানে এলো। শব্দটা স্পষ্টভাবে শোনার জন্য মাহতিম চোখ পিটপিট করে চারপাশে তাকাতে লাগল, কিন্তু শব্দটা কোথা থেকে আসছে সেটা বুঝতে একটু সময় নিচ্ছে মাহতিম। চাপা কান্নার মতো কান্নাকাটির শব্দ আসছে। মনে হচ্ছে কেউ অত্যধিক অত্যাচারে মুখ চাপা দিয়ে রেখেছে। মুহূর্তের মধ্যেই মাহতিমের অবস্থাটা কৌতূহলপূর্ণ আচ্ছন্ন হল। মোল্লা বাড়িতে এমন চাপা কান্নার আওয়াজ শোনাটা একদমই দুর্লভ। ভৌতিক বিষয় যদি হয়েই থাকে তাহলে মাহতিমও আজ হাতে নাতে সব দেখে ছাড়বে। চুপ করে ফোনের লাইটটা বন্ধ করে ফেলল মাহতিম। পানি খাওয়ার উৎকণ্ঠা ভুলে সহসা কান্নার আওয়াজ নিয়ে এনালাইসিস শুরু করল সে। ক্ষণিকের মধ্যে আবিষ্কার করল বাড়ির সদর দরজা খোলা রয়েছে, আর সেই শব্দটা একনাগারে বাইরে থেকেই আসছে। মাহতিম শান্ত ভঙ্গিতে ঠোঁট ভিজিয়ে দরজার দিকে এগুতে লাগল। যতই এগুতে লাগল ততই মেয়েলি কান্নাটা জোরালো রূপেই শুনতে পাচ্ছিল। দরজার দুই দ্বারের বাইরে পা ফেলল মাহতিম। অন্ধকার পরিবেশে ডানে বামে সজাগ দৃষ্টিতে চোখ বুলাল। চোখের দৃষ্টি যখন অন্ধকারের মাঝে সয়ে গেল তখন দূরের সেই পুকুরপাড়ের দিকে দৃষ্টি যেতেই পা থমকে গেল ওর। সুপারি গাছের সাথে হেলান দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। ওইটুকু আবছা অন্ধকারের দৃশ্য দেখে মাহতিম আবারও চটপট ভঙ্গিতে ডানে বামে চোখ বুলিয়ে পেটানোর জন্য কাঙ্ক্ষিত একটা জিনিস খুঁজল। ঠিক ওই সময়ই দরজার কাছে 4 ফুটের একটা বাঁশ পেলে সেটা হাতের বলয়ে আঁকড়ে ধরল মাহতিম। চোখ তুলে সেদিকে তাকাতেই হতবাক হয়ে গেল সে। একটু আগে ওখানে কাউকে দেখেছিল ও, অথচ এখন সেখানে কেউ নেই। এটা কি করে সম্ভব? মাহতিম হন্যে হয়ে চারদিকে খুঁজতে লাগল, কিন্তু ব্যর্থ হয়ে শেষমেশ বাঁশ ফেলে বাড়িতে ঢুকতেই আরেকবার আশ্চর্য হয়ে গেল। সৌভিক কেমন চোরের মতো উত্তর দিকের সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। অন্যদিকে সাবা দক্ষিণ দিকে সিঁড়ি বেয়ে কান্না সুরে দ্রুতগতিতে উপরে উঠছে। সৌভিককে ডাক দিতে গিয়ে আর কণ্ঠ উঠল না মাহতিমের। রান্নাঘরের দিকে আর নজরের দৃষ্টি পড়তেই সেখানে মেহনুরকে দেখতে পেল মাহতিম। মেহনুর এক হাতে হারিকেন ধরে অন্য হাতে চায়ের পানিতে চামচ নাড়ছে। জগতের সবকিছু অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, শুধু হারিকেনের আলোয় ওই উজ্জ্বল বর্ণের চেহারা যেন আকর্ষক হচ্ছে। চুম্বকের মতো কঠিনভাবে সেদিকে টানতে চাইছে। দৃষ্টি শান্ত করে স্থির করে দিয়েছে। মাহতিম অন্য ভুবনে পদচারণার মতো ধীর পায়ে রান্নাঘরে এগিয়ে যাচ্ছে।
যখন রান্নাঘরের নিকটে এসে পদচারণা থামল, তখনই মেহনুরের মায়াপূর্ণ বড় বড় চোখের দৃষ্টি দুটো মাহতিমের দিকে পড়ল। বুকটা ছ্যাঁতো করে উঠল মাহতিমের। ওই শান্ত দৃষ্টির কেশবহুল বালিকা পূর্ণ দৃষ্টিতে হকচকিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। চুল খোলা মেহনুরের, সেগুলো হাঁটুর কাছে এসে জমায়েত হয়েছে। মাহতিম দৃষ্টি তুলে আপাদমস্তক তাকিয়ে দেখল ওর। হালকা বেগুনি রঙের শাড়ি পরেছে, কালো ব্লাউজের হাতা দুটো কোনোই ছাড়িয়ে কবজির একটু আগে এসে ঢেকেছে। মাহতিম মাথা থেকে পা অবধি নির্বিকারে চোখ বুলাল। বাঁকা হেসে রান্নাঘরের ভেতরে পা ফেলে ঢুকল। মেহনুরের অবস্থা তখন পুরোই কাহিল। দিন শেষে আবারও অপ্রত্যাশিতভাবে এই লোকটার সাথে দেখা হয়ে গেল ওর। রাতে উপন্যাসের বই পড়ার সময় চা খাওয়ার অভ্যাস আছে মেহনুরের, তাই নিয়ম মোতাবেক আজও এসেছে চা বানাতে, কিন্তু মাহতিমের এমন আগমন দেখে ভয় পালাতে ইচ্ছে করছে। মাহতিম চুলার কাছে এসে দেখল ছোট পাতিলে চা বানানো হচ্ছে। চায়ের দিকে দৃষ্টি রেখে শান্ত সুরে বলল মাহতিম, 1 কাপ চা দেওয়া যাবে? টেস্ট করতাম আর কি। শীতের পরশ পাওয়ার মতো শিউরে উঠল মেহনুর। সৎবিত ফিরে পেলে আমতা আমতা করে বলল, চাচা সসত্যিই খাবেন? মাহতিম সরল গলায় বলল, হ্যাঁ, খেতেই তো চাচ্ছি। মেহনুর যে ভয় কাঁপছে সেটা ওর হাতের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে মাহতিম। হাতের প্রতিটা আঙুলি ভয়ঙ্করভাবে কাঁপছে ওর। মাহতিম একবার ওর মুখের দিকে তাকাচ্ছে, আরেকবার ওর হাতের দিকে তাকাচ্ছে সে। মেহনুর কম্পমান হাতেই মাহতিমের দিকে 1 কাপ চা এগিয়ে দিল। মাহতিম চায়ের কাপে চামচ নেড়ে চামচটা চুলার পাশে রেখে দিল। কাপের হ্যান্ডেলে তর্জনী পেঁচিয়ে ছোট্ট একটা ফু দিয়ে 1 চুমুক খেল। খেতেই মুখের অবস্থা বিভৎসভাবে কুঁচকে সাথে সাথে মেহনুরের হাতে ধরিয়ে দিল। বিরক্তির সাথে বলল, কি চা বানিয়েছ এটা? সামান্য চাও তুমি বানাতে পারো না? ছি, খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন ফালতু চা বানিয়েছ। এই প্রথম খারাপ মন্তব্য পেল চায়ের জন্যে। চায়ের মধ্যে কি গলদ করেছে সেটা তাড়াতাড়ি বুঝার জন্য 1 চুমুক দিয়ে খেয়ে দেখল মেহনুর। কিন্তু গলদের কিছুই যখন ধরতে পারল না, তখন মাহতিমের দিকে উজবুক দৃষ্টিতে তাকাল। কিছু বলার জন্য ঠোঁটে খুলবে তার আগেই মাহতিম ওর হাত থেকে চায়ের কাপটা নিয়ে নিল। মেহনুর এমন উদ্ভট কারবার দেখে কপাল কুঁচকে তাকালে মাহতিম বাম পকেটে হাত ঢুকিয়ে চায়ের কাপে ফু দিল। চোখ বন্ধ করে চায়ের কাপে শান্ত ভঙ্গিতে চুমুক দিল। এদিকে মেহনুর যে বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে, সেদিকে বিন্দুমাত্র নজর দিল না ও। চুমুক শেষে মাহতিম চলে যাওয়ার জন্য পা বাড়ালে হঠাৎ পা থামিয়ে মেহনুরের দিকে ঘুরে দাঁড়াল। বাম পকেট থেকে হাত বের করে কাপের যেদিকটায় চুমুক দিয়েছিল সেদিকটায় 2 আঙ্গুলে টোকা মেরে বাঁকা হেসে কি যেন ইশারা করল। মাহতিমের যাওয়ার দিকে তাকিয়ে থাকতেই চিন্তা করতে লাগল মেহনুর, আচ্ছা লোকটা চায়ের কাপে টোকা মেরে কি ইশারা করল? তাও আবার চুমুকের জায়গাটা ইশারা করার মানে কি হলো? রাতে সেই চুমুক ঘটিত ঘটনার পর আর কোনো ঝামেলা হয়নি। মাহতিমের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ইশারা পেয়ে বুদ্ধির দরজা তখনও খুলেনি। কেন মাহতিম চায়ের কাপে সেই চুমুক স্থানে আঙ্গুলের টোকা মারল সেটি নিয়ে পুরো রাত ভেবেছে মেহনুর। কিন্তু আফসোস, সে কিছুই ধরতে পারেনি। সকালটা নির্লিপ্তভাবে কেটে গেলে মহিলারা দুপুরের রান্নায় মনোযোগ দিতে চলে যায়। এদিকে সৌভিকরা এসে আঙিনায় বসে আড্ডার মজলিস বসায়। 2 দল বিভক্ত হয়ে মোবাইলে লুডো খেলার ভান করে গোপন আলাপ শুরু করে। গোল করে পুরো 8 মাথা একসাথে লাগিয়ে মোবাইল স্ক্রিনের দিকে দৃষ্টি রাখে। সবাই এমন একটা ভঙ্গি ধরল যেন লুডো খেলার জন্য সবাই একত্র হয়েছে এখানে। ফারিন ফিসফিসিয়ে সবার উদ্দেশ্য নিচু স্বরে বলল, আজকের প্ল্যান বলো জলদি। আর বিগ ব্রোর জন্য কি মেহনুরি ফাইনাল? ওটাই কি ফিক্সড? ফারিনের উত্তর শুনে সামিক লুডুর লাল গুটিতে ক্লিক মেরে চাল দিয়ে বলল, ওই মেয়েই ফাইনাল, ওটাই ডান। সামিকের জবাব শেষ হতেই নীতি উদ্বিগ্ন সুরে বলল, মেয়েটা কি বয়সে বেশি ছোট হয়ে যায় না?
সানাজ হলে মেবি পারফেক্ট হয়। কি বলো সবাই? নীতির বেকুব মার্কা কথায় চটে উঠল তৌফা। ভ্রু কুচকে রাগী দৃষ্টিতে তাকালো ওর দিকে। কণ্ঠ নিচু করে ক্রুদ্ধভাবে বলল, ওকে, তোর নাম নীতি না দিয়ে দুর্নীতি দেওয়া উচিত ছিল। যদি আরেকবার এমন বীচ মার্কা কথা বলস, থাপড়ায়া এক্কেবারে কানের চামড়া লাল বানায়া দিমু। তৌফের উগ্র কথায় বিরক্ত হল নীতি। নিজেকে সামলে নিয়ে কিঞ্চিত পরিমাণে রাগ দেখিয়ে বলল, তোমার সমস্যা কি তৌফা ভাই? কথায় কথায় এমন থাপ্পড় মারার কথা আসে কেন? মেহনুর যে বয়সে ছোট সেটা কি তোমরা বুঝতে পারো না? ওই মেয়ে যদি ভাইকে দেখভাল করতে না পারল তখন তোমরা কি করবা? তাছাড়া মেহনুর যে ভাইয়ার দিকে ওই নজরে তাকায় না সেটা কি খেয়াল করছো? নীতির কথায় যুক্তি দেখে এবার সৌভিক মুখ খুলল। দেখ নীতি, আমরা সবাই জানি মাহতিম কেমন লাইফ লিড করে। ওর জন্য কি ঠিক কি বেঠিক এসব নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই। আমি নিজেই মাহতিমের সাইড থেকে মেহনুরের জন্য পজিটিভ সাইন দেখেছি। যদিও সাইনটা হেভি ছিল না, তবুও ফার্স্ট টাইমের জন্য হলেও মাহতিম আনসারির মধ্যে এমন একটা নেচার দেখাটা বড় সৌভাগ্যের ব্যাপার। তুই নিজেই একবার ভেবে দেখ, একটা ছেলে কি শুধু শুধুই কারণ ছাড়া একটা মেয়ের জন্য আরেকজনের উপর শোধ তুলবে? সুরাইয়ার যেই হাল করেছে অ্যাটলিস্ট আমরা সবাই বুঝে গেছি হি ইজ অন দ্য লাইন। ও বেহুদা কারণে কারোর প্রতি সদয় হতে চায় না। তোদের সাথে কিছু উল্টাপাল্টা করতে নিলে ও যে কি অবস্থা করে সেটা আর বলার প্রয়োজন মনে করলাম না। জাস্ট এটাই মাথায় রাখো, মাহতিম যেন ভুলেও এখান থেকে যেতে না পারে। ওর পাসপোর্ট কোনোভাবেই ওর হাতে দিবি না। সৌভিকের শাসানো বাণী শুনে সবাই সম্মতি জানিয়ে সভাভঙ্গ করল। ফারিন ও প্রীতি পুকুর পাড়ে চলে গেল, সামিক চলে গেল নিজের রুমে। এদিকে নীতি কোনোভাবেই ঠান্ডা হতে পারছে না, বারবার মন বলছে মাহতিমের জন্য মেহনুর হয়তো ঠিক হবে না। তবুও নিজের মনকে বুঝো দিয়ে যাচ্ছে মাহতিমের জন্য এটাই সম্ভবত বেটার অপশন হবে। মেহনুর ঠিকই আজ নয়তো কাল মাহতিমের প্রতি নরম হয়ে যাবে, মনের মধ্যে যত ভয়জনিত ভীতি থাকবে সেগুলো একটু একটু করে দূর হয়ে যাবে ওর। সানাজের সাথে গল্প করার জন্য নীতি ওর রুমের দিকে যেতে থাকল। নীতি নিজের মনে যখন এসব নিয়ে চিন্তা করছিল, তখন হঠাৎ ওর দৃষ্টি সাবার রুমের দিকে আটকে গেল। সাদা শার্ট পরুয়া তরুণ সাবার রুমে ঢুকে দ্রুত ভেতর থেকে দরজা আটকে দিচ্ছিল। এমন আশ্চর্যজনক দৃশ্য দেখে কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল নীতি। কি দেখল চোখে? সাবার রুমে তরুণ ঢুকে দরজা আটকে দিচ্ছে। বাড়ির মানুষ যদি এই ঘটনা জানতে পারে তাহলে কি কাণ্ড হতে পারে জানা আছে? নীতি কিছু সময়ের জন্য চিন্তা চেতনা হারিয়ে ফেলল। কিছু না ভেবেই সাবার রুমের দিকে দুমাদুম এগুতে লাগল। অচিন্তনীয় অবস্থায় ফেসে গিয়ে শেষমেশ পা থামিয়ে দাঁড়িয়ে পড়ল নীতি। আর সেদিকে এগুলো না সে। সানাজের রুমের দিকে পা ঘুরাতেই সানাজের রুমেও আজগুবি ব্যাপার দেখল। সানাজও অজানা কারণে ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। নীতি দুদফায় আশ্চর্য হয়ে বুক ভর্তি নিঃশ্বাস নিল। সেটা নির্লিপ্তে ছেড়ে দিতেই বন্ধ দরজায় 3 বার টোকা মারল। প্রায় 2 মিনিট পেরিয়ে গেল, কিন্তু দরজা আর খুলল না। নীতি যেই দ্বিতীয়বার কড়া মারার জন্য হাত উঠাবে, ঠিক তখনই খট করে দরজা খুলে গেল সানাজের। সানাজ কেমন অপ্রতিভ মুখে জোরপূর্বক হাসি পেনে নীতির দিকে তাকিয়ে আছে। নীতি সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলে এক পর্যায়ে প্রসন্ন গলায় প্রশ্ন করে, তোমার দরজা খুলতে দেরি হলো কেন? কথাটা শুনে সানাজের মুখ যেন অপ্রস্তুত হয়ে উঠল। নিজেকে যথাসাধ্যভাবে স্বাভাবিক করে ঠেলে ঠুলে হাসি টেনে বলল, আসলো কুচি ঠিক করছিলাম তো, এজন্য দরজা লাগিয়েছিলাম। উত্তরটা সম্পূর্ণ বেখাপ্পা লাগল নীতির কাছে। যে মেয়ে অন্য সময় দরজা খোলা রেখে শাড়ি বদল করে, সেই মেয়ে সামান্য কুচি ঠিক করার জন্য দরজা লাগিয়ে দিবে, এটা কেমন রহস্য রহস্য লাগল। তার উপর সানাজের চেহারাও কেমন চোরের মতো কাচুমাচু করছিল।
নীতি কিছু বলবে তার আগেই সানাত জরুরি কাজের অজুহাতে মুখের উপর দরজা লাগিয়ে দিল। দুবনের রুমের ভেতর কিছু যে কাহিনী রটছিল সেটা আজ করতে পারে নীতি। চুপিসারে সাবার রুমের দিকে এগিয়ে চারপাশে সতর্ক দৃষ্টিতে দেখে নিল। কেউ এই মুহূর্তে ওকে দেখছে কিনা সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করল। ডানে বায় কাউকে দেখতে না পেয়ে বন্ধ দরজায় কান রাখল নীতি। ডান কানের কর্ণকুহরে এমন একটা শব্দ এলো, তৎক্ষণাৎ চমকে উঠে কয়েক পা পিছিয়ে গেল সে। বুকের উপর হাত রেখে জোরে জোরে নীলবাস নিতেই তাড়াতাড়ি দৌড় লাগিয়ে মাহতিমের রুমে এসে পৌঁছাল। মাহতিম তখন খাটের উপর দুহাত এবং ফ্লোরের সাথে পা ঠেকিয়ে ননস্টপ ভঙ্গিতে পুশআপ ক্ল্যাপ করছিল। রুমের ভেতর হুড়মুড় করে নীতি ঢুকে পড়লে চকিত ভঙ্গিতে কপাল কুঁচকে ওর মুখের দিকে তাকালো মাহতিম। সাথে সাথে মাহতিম পুশআপ থামিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। উন্মুক্ত গায়ে দ্রুত টি শার্ট জড়ানোর জন্য খাটের উপর থেকে খুলে রাখা টি শার্টটা নিল। নীতির হাঁপানো অবস্থা দেখে কপালে ভাঁজ ফেলে প্রশ্ন ছুড়ে বলল, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? পানি খাবি? নীতি ওই অবস্থায় হাঁটুতে দুহাত রেখে মেঝের দিকে তাকিয়ে নাবোধকে ইশারা করল। মাহতিম টি শার্টটা গায়ে জড়াতেই চুলে ব্যাকব্রাশ করা অবস্থায় নীতির দিকে এগিয়ে গেল। নীতি তখন হাঁপানি শেষ করে একটু ধাতস্থ হয়ে সোজা হয়ে দাঁড়াল। মাহতিমের দিকে আতঙ্কিত দৃষ্টিতে সবকিছু খুলে বলল। সবকিছু শুনতে শুনতে কপালের ভাঁজ আরও কুঁচকে আসছিল মাহতিমের। নীতিকে চুপ থাকতে বলে দ্রুত রুম থেকে পাঠিয়ে দিল ওকে। ঘটনা আরও তলিয়ে দেখার জন্য চিন্তা করতে থাকল সে। সাবার ঘটনাতে নিশ্চয়ই বিরাট অজানা রহস্য আছে। সাবা কাল রাতেও সন্দেহজনক কাজ করেছে। এ বিষয়ে যদিও বাড়ির মানুষ কেউ জানে না, কিন্তু সবার অগোচরে নির্ঘাত খারাপ কিছু হচ্ছে। কাল রাতে কেন কান্না করল ও? সাথে কি সৌভিকের সাথে কোনো সম্পর্ক ছিল? গ্রাম্য প্রকৃতি বিকেলের দিকে শান্ত হয়ে গেল। পাখিদের কলরব গাছের ডালে ডালে বেড়ে উঠল। আকাশ হয়ে উঠল রোমাঞ্চকর, চারপাশ হয়ে উঠল আরো সুন্দর মনোরম ভঙ্গিতে শীতল। মোল্লা বাড়ির সামনে যেই মেঠো পথের রাস্তা রয়েছে সেখান দিয়ে গ্রামের মানুষ অনাগ্রহ ভঙ্গিতে চলাচল করতে লাগলো। তখন কিছু মানুষ বাজার নিয়ে বাড়ির দিকে ছুটছিল। বারান্দা থেকে দূরের পুকুরটা তখন স্পষ্টরূপে দেখা যাচ্ছিল। পুকুরের পানিতে শুভ্র বর্ণের পাতিহাঁসগুলো কোমল চিত্তে সাঁতার কাটছিল। দোতলার মস্ত বারান্দায় দাঁড়িয়ে মাহতিম সে দৃশ্যগুলো শান্ত ভঙ্গিতে দেখছিল। ঠান্ডা মৃদু বাতাসে গা এলিয়ে মনের সব ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছিল। কাঠের রেলিংয়ে দুহাত ফেলে সেই বাতাসে গা ছেড়ে চোখ বন্ধ করল মাহতিম। কানে শোষ করে বাতাসের প্রতিধ্বনি শোনা গেলেও মনের মধ্যে সূক্ষ্ম আছে দারুণ কিছু মুহূর্ত ভাবতে লাগল। আনচান করে বুকের মধ্যে কোথাও যেন উসখুস করে উঠল কিছু তীব্র আকাঙ্ক্ষার প্রতি। চোখের মানসপটে ভেসে উঠল কেশবতী বালিকার ছবি। কিন্তু সেই ভাবনার রেশ কেটে দিয়ে রুমে প্রবেশ করল মার্জা। পেছনে থেকে মাহতিম ডাক দিতেই রুমের দিকে ফিরে তাকালো মাহতিম। রেলিং থেকে হাত সরিয়ে চলে গেল রুমের ভেতরে। মার্জা ছেলের বিছানায় এসে নম্রভাবে বসলেন। মাহতিম পা চালিয়ে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় উঠে পড়ল। মায়ের কোলে মাথা ছেড়ে আলস্য ভঙ্গিতে শুল। সুন্দর দৃষ্টিজোড়ার চোখ দুটো বন্ধ করে নিল। মার্জা আঙ্গুলের ডগায় ছেলের চোখের পাপড়ি বুলিয়ে ওর চুলের মধ্যে আঙ্গুল চালনা করতে লাগলেন। ছেলের মুখের পানে দৃষ্টি দিয়ে মুগ্ধ নয়নে বিভোর হচ্ছিলেন। ক্লিন শেভ করা গালটায় দুহাত রেখে মাথা নুয়ে টুপ করে ছেলের কপালে স্নেহের এক চুমু বসিয়ে দিলেন। মাহতিম চোখ বন্ধ করা অবস্থায় মায়ের আকস্মাৎ কাজে মৃদু ভঙ্গিতে হেসে দিল। সেই হাসিটা সুন্দরভাবে বজায় রেখে মায়ের একটা হাত টেনে নিজের গালে চেপে ধরল। সরল গলায় শান্ত ভঙ্গিতে মায়ের উদ্দেশ্যে বলল, বাড়ি কবে যাবে মা? অনেক দিন তো হয়ে গেল। এবার কি বাড়ি ফেরা উচিত না? আমার যে ছুটি শেষ হয়ে আসছে। বাসায় কিছু সময় কাটানোর সুযোগ না পেলে কাজে মন লাগাতে পারবো না। মার্জা বেশ উদাস ভঙ্গিতে হতাশার নিঃশ্বাস ছাড়লেন। শ্রান্ত চক্ষু দুটো বিছানা ঘেঁষা জানালার বাইরে ফেলে বিকেলের আকাশে তাকালেন।
অনেকক্ষণ যাবৎ চুপটি থাকার পর হঠাৎ নীরবতা উচ্ছিন্ন করে অন্যমনস্ক ভঙ্গিতে বললেন, তুই কি বিয়ে করবি না মাহতিম? এভাবেই সারা জীবন একা থাকবি? এবার তো নিজের দিকটা দেখ, নিজেকে নিয়ে একটু চিন্তা কর। আর কত একা থাকবি? মায়ের উদাস গলার কণ্ঠ শুনে চট করে তাকালো মাহতিম। মায়ের মুখটা ভীষণ করুণ দেখালো তখন, দৃষ্টি দুটো কেমন নিগুড় বিষণ্ণতায় ছেয়েছিল তার। গালের উপর থেকে মায়ের হাতটা টেনে ঠোঁটের উপর আনলো মাহতিম, চোখ বন্ধ করে হাতের তালুতে নিজের উষ্ণ ওষ্ঠ ছুঁয়ে দিল। সেই শক্তিহীন, লাবণ্যহীন, কুচকানো চামড়ার হাতটা নিজের দুহাতের মাঝে আঁকড়ে ধরল। নিচু স্বরে আক্ষেপ ভঙ্গিতে মার্জার দিকে তাকিয়ে বলল, বিয়ে নিয়ে তর্ক করতে চাই না মা। এই ব্যাপারটার জন্য একদম ফোর্স করো না। তুমি এসব ব্যাপারের জন্য আমাকে একা ছেড়ে দাও। আমি সত্যিই এই মুহূর্তে বিয়ের জন্য আগ্রহী নই। মার্জ ছেলের বিমত ভাব দেখে তৎক্ষণাৎ জানালা থেকে মুখ ফিরিয়ে তাকালেন। মাহতিমের দিকে প্রশ্নবিদ্ধ চাহনিতে কপাল কুঁচকে জিজ্ঞাসা করলেন, এখানে তোর সমস্যাটা কোথায় মাহতিম? উল্টো তোর বউ খোঁজার জন্য তোর মামিকেও কাজে লাগিয়ে দিয়েছি। মাহতিম, তুই একটাবার হ্যাঁ বলো, আমি তোর জন্য সবথেকে সুন্দরী, গুণবতী, রূপসী বউ এনে দিব। তুই শুধু সম্মতি দে মাহতিম। আর একা থাকিস না। অন্তত এইবার বিয়েটা করে আমার জন্য মেয়ে দিয়ে যা। আমার মেয়ে পালার শখটা পূরণ কর মাহতিম। তুই তো ছুটি কাটিয়ে চলেই যাবি, এদিকে আমার দিকটা কি কখনো চিন্তা করেছিস? ভেবেছিস আমি কেমন করে একা বাড়িতে থাকি? মাহদির জন্য পুরো সময়টা ছেড়ে দিল এও আমার মন তো সেইকবে থেকেই মেয়ের প্রতি আটকে আছে। এবার অন্তত হ্যাঁ বলে দে মাহতিম। তুই একবার হ্যাঁ বললেই আমি খবর পাঠিয়ে তোর মামির সাথে সবকিছু পাকা করে ফেলব। মাহতিম কোনো উত্তর দিল না, হামেশার মতোই চুপ করে রইল। কিন্তু চুপের রেশ বেশিক্ষণ না যেতেই হঠাৎ বিগলিত কণ্ঠে সে বলল, মা আমার বউ নিয়ে এত এক্সাইটেড কেন? আমার বয়স কি চোখে দেখেছ? আমার সাথে যেগুলো পড়ত সেগুলো 25-এর মধ্যেই বিয়ে করে এতদিনে দুবাচ্চার বাপ পর্যন্ত হয়ে গেছে। এই তথ্য যদি বাইরে পাচার করি কোনো ভদ্রঘরের মেয়ে কিন্তু আমার জন্য আসবে না। বাকিটা রইল আমার স্ট্যাটাস আর ক্লাস, সেগুলো দেখে বিয়ে করার জন্য অবশ্যই মেয়ের কমতি হবে না। কিন্তু তুমি তো জানো আমি এসবে অভ্যস্ত না। ওইসব মেয়ে দেখলে আমরা মুখ কম, হাত চলবে বেশি। এজন্য বলছি আমাকে এসবের টেনো না। আমি যথেষ্ট ভালো আছি। মার্জা ছেলের কথা শুনে কঠিন কিছু বলবেন অমনেই দরজা দিয়ে হুড়মুড় করে মাহদি এসে ঢুকল। বিছানার কাছে এসে মায়ের সামনে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, মা, মা তুমি কি একটু আসবে? নানা ভাই ডাকছে। মার্জা ওর অস্থিরতা দেখে কিছুটা বিচলিত হলেন। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে চট করে জিজ্ঞাসা করতেই জানতে পারলেন হান্নান শেখ এক আত্মীয়ের বাড়িতে নেওয়ার জন্য মার্জাকে ডাকছেন। মার্জা চটপট সেই ডাকে সাড়া দিয়ে সুজলার সাথে বাইরে চলে গেলেন। এদিকে মাহমুদাও মেহনুরের খালাকে দেখতে একসাথে বেরিয়ে গেলেন, জানিয়ে এশারের পরপরই বাড়ি ফিরে আসবেন। বিছানায় শুয়ে চুল ছেড়ে বই পড়ছে মেহনুর। বাইরে আছরের আজানটা শেষ হতেই সুরাইয়া এসে ঢুকল। মেহনুর বই থেকে চোখ না সরিয়ে সুরাইয়ার উদ্দেশ্যে বলল, তোমার কি কিছু লাগবে বুবু? সুরাইয়া বেনি দুলিয়ে বিছানায় বসে বলল, লাগলেও তোর থেকে অনুমতি নেই না, এটা তুই ভালো করেই জানোস। তুই আবার চুল ছাড়ছস কেন? তোরে না চুল বাইধা রাখতে বলছে? মেহনুর বই থেকে চোখ সরিয়ে সুরাইয়ার দিকে তাকালো। চুলে হাত দিয়ে চেক করতেই শান্ত সুরে বলল, বুবু চুল যে এখনো ভেজা, আমি তো ভেজা চুল বাঁধতে পারি না। ভেজা চুল বাঁধলে ঠান্ডা লাগে। আম্মা চুল বাঁধতে না করে দিছে। সুরাইয়া ছোট্ট সুরে ওহ বলে মেহনুরকে জোর করে নিচে নিয়ে গেল। মেহনুর যেতে না চাইলেও জোর খাটিয়ে ডান কবজি ধরে নিয়ে যেতে লাগল। মেহনুর বারবার জিজ্ঞেস করতে লাগল কোথায় নিয়ে যাচ্ছে, এই প্রশ্নের জবাবে একবারও মুখ খুলল না সুরাইয়া।
উঠোনের দিকে গোয়াল ঘরে গিয়ে মৃদু ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দিল ওকে। গোয়াল ঘরে ঢুকে বুবু তুমি এখানে বলে প্রশ্নটা যেই করবে অমনেই পেছনে থেকে দরজা লাগিয়ে ছুটে পালালো সুরাইয়া। গোয়াল ঘরের ভেতর একদম অন্ধকার অবস্থা। মেহনুর দরজায় কয়েকবার সজোরে ধাক্কা দিল কিন্তু কেউ সেটা শুনল না। একচালা এই গোয়াল ঘরের ভেতর কেবল দুটো জানালা আছে। মেহনুর অন্ধকার ঘুচানোর জন্য যেই জানালার দিকে এগোবে তখনই ফট করে পেছনে থেকে আলো জ্বলে উঠল। কেউ ওর পেছনে দাঁড়িয়ে আগুনের আলো ধরিয়েছে। মোমবাতির শিখার মতো সরু লম্বা আলো দপদপ করে জ্বলছে। কিন্তু কে ঢুকেছে এই ঘরে সেটা বুঝতে পারল না মেহনুর। পেছনে ফিরে যেই তাকালো অমনেই দুচোখ বিশাল বড় হয়ে আকস্মিক ভয় কয়েক পা পিছিয়ে গেল। কণ্ঠরোধ হয়ে বুক ধরাস ধরাস করতে লাগলো ওর। পানির তেষ্টায় বুক, গলা শুকিয়ে খা খা করে তোলপাড় শুরু করল। মেহনুর ছোট থেকেই যার সঙ্গ অপছন্দ করে সেটা ছিল তরুণ। তরুণের হাবভাব কোনোকালেই সঠিক ছিল না। বিশেষ করে ওর হাত দেওয়ার অভ্যাসটা ভালো না। সুযোগ পেলেই পিঠে হাত রেখে খারাপভাবে চালনা করতে থাকে, পায়ের উপর পা উঠিয়ে সুরসুরি দিতে থাকে, নানা প্রকার ফাজলামির বাহানায় শরীরের বিভিন্ন জায়গায় টাচ করার চেষ্টা করে। এসব কথা কাউকে বলা যায় না, সহ্য করা যায় না, স্মৃতি থেকেও মুছে না। দিনের পর দিন খারাপ অভিজ্ঞতা নিয়ে মন গুমরে থাকে। তরুণ লাইটার জ্বালিয়ে মেহনুরের দিকে বিশ্রী দৃষ্টিতে তাকিয়ে আছে। শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে দূরবীনের মতো দৃষ্টি দিয়ে রেখেছে। মারাত্মক লালসাগ্রস্ত চাহনিতে মেহনুরকে গিলে খাচ্ছে। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা অপ্রতিভ ভঙ্গিতে কামড়াল, এরপর জিহ্বা দিয়ে নিচের ঠোঁটটা বিশ্রী কায়দায় ভিজিয়ে নিল। সবই যখন মেহনুরের চোখের সামনে ঘটছিল তখন ভয়জনিত কণ্ঠে মেহনুর নিচু স্বরে আওড়াল, আপনি এখানে কেন ভাভাইয়া? তরুণ একটা বিশ্রী হাসি দিয়ে দুপাটি দাঁত বের করল। লাইটারটা অন অফ করতেই পা চালিয়ে আসতে লাগল। মেহনুর ওই অবস্থা দেখে প্রচণ্ড ভয় কাঠ হয়ে যাচ্ছিল। কি করা উচিত এখন? চিৎকার দিলেও শব্দ বাইরে যাবে না। আপাতত বাড়ির কেউই কোনো শব্দ শুনতে পাবে না। তরুণ ততক্ষণে মেহনুরের একেবারে সামনে এসে হাজির। লাইটারটা ডানহাতে আকড়ে মেহনুরের ভয়ার্ত মুখটার দিকে তাকিয়ে হাসছে। মেহনুর সহজে এই নোংরা মানুষটার সামনে পড়ে না, কিন্তু যখন পড়ে তখন এই মানুষটা কিছু না করে ছাড়ে না। তরুণ আবার মেহনুরের আপাদমস্তক দেখে নিল, চুম্বকের মতো দৃষ্টিটা মেহনুরের গলার সেই তিলের উপর আটকে ছিল। মেহনুরের দিকে বাম হাতটা এগিয়ে ওর কাঁধে রাখল তরুণ। হাসি দিয়ে মিথ্যা সৌজন্যতার অভিনয় করে বলল, পড়াশোনা কেমন চলছে মেহনুর? সব ঠিকঠাক আছে তো? প্রশ্ন করছে ঠিকই, কিন্তু মেহনুর এদিকে দাঁত শক্ত করে খিঁচ মেরে আছে। উত্তরের জন্য কুকরে গিয়ে বারবার কথা গুলিয়ে ফেলছে। তরুণ ওর কাঁধের উপর 5 আঙ্গুল দিয়ে দিচ্ছে, বেহায়ার মতো গলার সেই তিলের উপরও আঙ্গুল ছুঁয়াচ্ছে। এমন বিভৎস আচরণে নিজের গলায় ফাঁস লাগাতে ইচ্ছে করছে মেহনুরের। তরুণের অসভ্য হাতের ছোঁয়া লেগে গা যেন নর্দমার মতো হয়ে যাচ্ছে। তরুণ চুপ থেকে আবার উপদেশ ভঙ্গিতে বলল, ছাই কালার শাড়ি পরলে সাদা কালার ব্লাউজ পরবা। কালো কালার ব্লাউজ কিন্তু একটুও মানায় না। সাদা কালার পরলে একদম ফকফকা সুন্দর লাগে। মেহনুর, তুমি না হাতা একটু ছোট করবে কেমন? এই বয়সেই দাদিদের মতো ব্লাউজের হাতা পরা লাগবে না। কথাটুকু শেষ করতেই কাঁধ থেকে হতয় সরালো তরুণ। আটকে রাখা দম যেন ছাড়তে পারল মেহনুর। বাইরে থেকে ওকে যতটা শান্ত দেখাচ্ছিল, ভেতরের অবস্থা ততই করুণ, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ওর। চোখের বাঁধ যেকোনো সময় ভাঙার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। তবুও নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে তরুণের আচরণ সহ্য করে যাচ্ছে। তরুণ এবার যেই জায়গায় হাত দিল ও পুরো শরীর যেন বিষযুক্ত কাটার মতো ফুটে উঠল ওর। মাথার ভেতর ঝিমঝিম করে ঝিঝি পোকার শব্দের বাজ পড়ল। শিরা উপশিরা টানটান ভঙ্গিতে সমস্ত শরীর বিদ্যুতের মতো ঝিমিয়ে উঠল। মেহনুরের পায়ের উপর বৃদ্ধাঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছিল তরুণ, সেই সাথে নানা কথার মুখরোচক প্রসঙ্গ তুলে পিঠের দিকে হাত রেখে দিয়েছিল।
তরুণের ধূর্ত ইচ্ছা ছিল ব্লাউজের বোতাম খুলে লালসার প্রবৃত্তি এখনই মিটিয়ে খেলতে, কিন্তু মেহনুর তখনই চোখ খিচুনি মেরে কেঁদে উঠল। মেহনুর দুহাতে শাড়ির আঁচলটা মুষ্টিবদ্ধ করে ধরেছিল, হুহু করে ফুপিয়ে কেঁদে উঠলে তরুণ বোতাম খোলার ইচ্ছাটা তখনই ত্যাগ করল। সাথে সাথে লাইটারের গ্যাস সাইডটা বন্ধ করে ব্যাটারি লাইট জ্বালালো। জ্বালিয়ে সেটা মেহনুরের পেছনে চৌকির উপর রেখে দিল। মেহনুরের কান্নার সুযোগ নিয়ে ওর দুগালে নিজের দুহাত রাখল তরুণ। মেহনুর ওই মুহূর্তে আবারও ওকে বৃথা চেষ্টায় ধাক্কা দিয়ে ওকে সরাতে চাইল, কিন্তু তরুণের থাবার মতো হাতের জন্য পারল না। তরুণ বিভিন্নভাবে কান্না থামানোর জন্য তোষামোদ করতে লাগল ওকে। কাঁদছ কেন মেহনুর? আমি তো তোমার ভাইয়া হই সোনা। ভাইয়া ধরলে কিচ্ছু হয় না। তুমি না লক্ষ্মী মেয়ে? কান্না বন্ধ করো তো, লোকে শুনলে খুব খারাপ বলবে। চুপ করো সোনা, আমি তোমাকে কত আদর করি, কত ভালো মেয়ে তুমি। ভালো মেয়েরা কাঁদে না মেহনুর। তরুণ নানাভাবে বোঝাতে লাগল, চুপ করানোর জন্য নানা কথা শোনাল। কিন্তু মেহনুর এদিকে থামল না। কান্নার জন্য নাক লাল হয়ে রক্ত জবার মতো রং ধারণ করেছে, ঠোঁট দুটো ক্রমশ লাল হয়ে উঠেছে ওর। থরথর করে কাঁপছে ওষ্ঠজোড়া। তরুণ ওর মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ ওর ঠোঁট দুটোর প্রতি উন্মাদ হয়ে উঠল। ভয়ঙ্করভাবে ছুঁয়ে দেওয়ার জন্য গাল ধরে এগুতে লাগল। কিন্তু মেহনুর এবার পাগলের মতো ছুটাছুটি করতে লাগল ছাড় পাওয়ার জন্য। প্রচণ্ড অস্থিরতায় নাশ হয়ে তরুণকে ধাক্কা মেয়ে জানালার দিকে ছুটে গেল। এদিকে তরুণ নাকে ব্যথা পেয়ে মাটিতে পড়ে গিয়েছিল। নাকের নিচে ঠোঁটের উপর হাত দিতেই রক্তের উপস্থিতি টের পেল। মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখল মেহনুর জানালায় বসে দুই পা উঠিয়ে জানালার বাইরে ফেলার চেষ্টা করছিল। তরুণ যেই চেঁচিয়ে ওকে ডাক দিয়ে উঠবে তখনই মেহনুর জানালার মাধ্যমে বাইরে বেরিয়ে গেল। তরুণ তাড়াতাড়ি নাকে রুমাল চেপে সেই জানালা টপকে বেরুল। কিন্তু মেহনুরকে আর নাগালে পেল না ও। রাগে ক্ষোভে সুরাইয়াকে ইচ্ছেমতো গালিগালাজ করতে লাগল। নিজের এই রূপ ঢাকার জন্য দ্রুত বাড়ির বাইরে বাজারে চলে গেল তরুণ। মেহনুর তীব্ররূপে হাঁপাতে হাঁপাতে শেষমেশ কাশতে শুরু করেছে। হাঁটুতে হাত রেখে মাটির দিকে নুয়ে আছে। মুখ হা করে নিঃশ্বাস নিতেই হঠাৎ ভক করে বমির ঢেকুর উঠল। অন্যদিকে কলপারে হাত মুখ ধুতে এসেছিল মাহতিম। কিন্তু দূর থেকে মেহনুরের ওমন কাহিল অবস্থা দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মেহনুর লম্বা শ্বাস টেনে নিজেকে ঠান্ডা করার প্রক্রিয়ায় ছিল, কিন্তু বারবার হাঁপানি রোগীর মতো শ্বাসটান উঠলে মাহতিম আর সেই দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে থাকল না। দ্রুত বড় বড় পা ফেলে এগিয়ে গেল মেহনুরের দিকে। কাছে গিয়ে ওর উদ্দেশ্যে কিছু জিজ্ঞেস করবে তখনই মেহনুর মাথা নুয়ে ভক ভক বমি করে দিল। মাহতিম ওর অবস্থা আশ্চর্য হয়ে গেল। নাকমুখ লাল হয়ে শরীর যেন কনকন শীতের মতো কাঁপছে ওর। মাহতিম প্রশ্ন করতে গিয়ে শেষমেশ গিলে খেল কথাটা। মেহনুরের জন্য পানি এনে চটপট মুখে পানি দিতে বলল। মেহনুর মুখ ধুয়ে কুলি করতেই চোখ শান্ত মাটির দিকে তাকিয়ে রইল। শরীর নিস্তেজ হয়ে আসছে, প্রচণ্ড অসার ক্লান্ত বিষণ্ণ লাগছে। মাহতিম ওর অবস্থা দেখে কোমল কণ্ঠে বলল, তোমার কি হয়েছে? হঠাৎ এখানে এসে বমি করল কেন? জ্বর এসেছে? মেহনুর ধীরে ধীরে মাথা তুলে মাহতিমের দিকে ঝাপসা দৃষ্টি রাখল। মাথাটা ভো ভো করে চরকির মতো ঘুরপাক খাচ্ছিল। শরীর গুলিয়ে প্রচণ্ড খারাপ লাগছিল। একটুও কথা বলার শক্তি পাচ্ছিল না। আজ ইচ্ছে করছে প্রশ্নগুলোর উত্তর দিতে, এই অসভ্য লোকটাকে সবিস্তারে সব খুলে বলতে, কিন্তু শরীরের সায় যেন একটুও পেল না মেহনুর। আধো আধো চাহনিতে পলক ঝাপটাতে লাগল ও। মেহনুরের ওমন অপ্রতিভ অবস্থা দেখে মাহতিম একটু এগিয়ে আসলো। কিন্তু অবাকের বিষয় হলো মেহনুর একদম ভয় পেল না, এক পাও পিছিয়ে গেল না, ওকে দেখে থরথর করে কাঁপল না। কেমন নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকল মাহতিমের দিকে। মাহতিম আরেকটু এগিয়ে ওর মুখের পানে শান্ত দৃষ্টি ফেলে তাকাল। মেহনুর এবারও ওর এগুনো দেখে চমকে উঠল না। দানবীয় দেহের সুউচ্চ লম্বার মানুষটা আসলেই খুব লম্বা।
তার সামনে দাঁড়ালে নিজেকে একদম এইটুকুনি লাগে। ওই প্রশস্ত বুকটার দিকে তাকালে মনে হয় আস্ত একটা রাজ্য যেন গোগ্রাসে রাখতে পারবে। মাহতিম ওই ভঙ্গিতেই ওর উদ্দেশ্যে শান্ত সুরে বলল, খারাপ লাগছে? কোলে তুলব? মেহনুর এই প্রশ্নের জবাবে হ্যাঁ না কিছুই বলল না। চোখের পাতা হিংস্রভাবে বন্ধ হয়ে আসছে ওর। চিন্তার চাকাও যেন কাজ করছে না। মাহতিম ওর নিরুত্তর অবস্থা দেখে নেভি ব্লু শার্টের স্লিভ দুটো কনুইয়ে তুলে ফেলল। ওর ঘাড়ের নিচে হাত ঢুকিয়ে দুহাঁটুর নিচে হাত রেখে কোলে তুলে নিল। মেহনুর চোখ বন্ধ করে সমস্ত ভর মাহতিমের বাহুর উপর ছেড়ে দিল। বন্ধ চোখজোড়ার দিকে এক পলক তাকালো মাহতিম। প্রচণ্ড উৎকণ্ঠায় ওর বুকের ভেতরটা যেন ধসে এলো। সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিজেকে শক্ত করল সে, মেহনুরের মুখের দিকে একদম যাবে না। পথিমধ্যে তৌফের সাথে দেখা পেলে তৌফ আশ্চর্যে চক্ষু তারা বিরাট বড় করে তাকিয়ে রইল। মাহতিম ওকে সংক্ষিপ্ত ঘটনা বলতেই রাস্তা ক্লিন কিনা সেটা দেখতে বলল। তৌফ সবকিছু চেক করে মাহতিমকে নিশ্চিন্তে যেতে বলল। মাহতিম সোজা আঙিনা পেরিয়ে সিঁড়ি ধরে মেহনুরের রুমে গিয়ে থামল। ওকে বিছানায় শুয়ে দরজাটা ভেতর থেকে খিল তুলে আটকাল। পুনরায় ফিরে এসে মেহনুরের কাছে এসে বসল সে। মেহনুর ততক্ষণে যেন গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছে। ওর ম্লান মুখটার দিকে তাকালো মাহতিম। একটু এগিয়ে গেল ওর মুখের দিকে, চিকন চিকন আঙ্গুলগুলো ধরার জন্য আবারও মন বেকুল হয়ে উঠেছে। নিজেকে কঠোরভাবে সংযত করে ওর মাথায় হাত রাখল মাহতিম। ধীরে ধীরে কপাল থেকে মাথায় হাত বুলিয়ে দিতে থাকল ওর। মেহনুরের মুখের দিকে তাকিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে বলল, তোমার শরীরে তো জ্বর নেই, কিন্তু বমিটা করলে কেন? তোমার অবস্থা দেখে মনে হচ্ছে কেউ তোমাকে গলা টিপে ধরেছিল। মাহতিমের কণ্ঠ শুনেই হোক বা অন্য কোনো কারণে মেহনুর কিছুক্ষণ পর ঘোরের মধ্যে অনবরত বলতে লাগল, বমি পাচ্ছে, বমি করব, বমি পাচ্ছে। মাহতিম ওর কথা অস্থির কণ্ঠে বলল, বমি করবে? তুমি তো হুঁশে নেই, তুমি চোখ খুলো তো, তুমি কি শুনতে পাচ্ছ? মেহনুরের গালে আলতো থাপ্পড় দিয়ে চেতনা ফিরানোর চেষ্টা করছে মাহতিম। মেহনুর এতে চোখটা পর্যন্ত খুলল না। এক পর্যায়ে মেহনুর আবার বিড়বিড় করে উঠলে মাহতিম ওর গালে মৃদু থাপ্পড় দেয়া বন্ধ করল। ওর ডান গালে গাঢ় করে হাত রেখে মাহতিম ওর মুখের উপর ঝুঁকল। মেহনুর ঘোরের মধ্যেই বলে উঠল, তরুণ ভাইয়া গায়ে হাত দিও না, বমি পাচ্ছে। আম্মা, বমি পাচ্ছে, আমার বমি পাচ্ছে। অচেতন মেহনুরের মুখ থেকে এমন ভয়াবহ শব্দ শুনে স্তব্ধ হয়ে গেল মাহতিম। নিজের কান দুটো পর্যন্ত ঝিঝি করে বাজছে। কি শুনল সে? মেহনুরের গায়ে তরুণ হাত দিয়েছে? আচ্ছা, নামটা কি সে ঠিক শুনেছে নাকি ভুলভাল শুনল? এমন একটা পরিস্থিতি হলো মাহতিম তখন স্বাভাবিক চিন্তাচেতনাও যেন গুলিয়ে ফেলল। বারবার কল্পনায় ভাবতে লাগল তরুণ ওকে বাজেভাবে স্পর্শ করছে, আর মেহনুর তাতে ছটফট করছে, ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করছে। তরুণ আরও হিংস্র হয়ে ছোঁয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এদিকে মেহনুর চেঁচামেচিও শুরু করে দিয়েছে। এরপর আর ভাবতে পারল না মাহতিম। তোরাক করে ওর পাশ থেকে উঠে দাঁড়াল। শরীরের ভেতর রক্তের স্রোত টকবক টকবক করে ফুটছে এখনই যেন আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হবে। মেহনুরের রুম থেকে রাগান্বিত মেজাজে বেরিয়ে গেল সে। সিঁড়ি ধরে হনহন করে নামতেই ঘুমঘুম চোখে কলপারের জন্য বাইরে যাচ্ছিল নীতি। মাহতিমের ওমন ক্রুদ্ধভঙ্গির মেজাজ দেখে চোখ কচলানো থমকে গেল। চকিত দৃষ্টি ছুঁড়ে মাহতিমের দিকে ছুটে গেল ও। মাহতিম তখন নীতির পাশ কাটিয়ে দ্রুতবেগে সিঁড়ি ধরে নিজের রুমের জন্য যেতে লাগল। পেছনে থেকে ওর হাবভাব দেখে শঙ্কিত মুখে ছুট লাগাল নীতি। পিছন পিছন দৌড়ে যেতেই প্রশ্ন করতে লাগল ওকে, মাহতিম ভাই, ভাই দাঁড়াও, ভাইয়া কি হয়েছে? ভাইয়া আসতে চলো, এভাবে দৌড়াচ্ছে কেন? জবাব দাও। নীতির প্রশ্নমালা চলতে থাকল ঠিকই,
রাগে ভস্ম হওয়া মাহতিম সেটার একটা উত্তর দিল না। রুমে ঢুকে কাঠের আলমারি খুলে এমন একটা বস্তু বের করল, সেটা দেখে নীতি একদম বিস্ফোরণ চাহনিতে চিল্লিয়ে উঠল, খবরদার ভাইয়া, এটা বের করো না। আমরা এখন শহরে নেই, এটা গ্রাম। এখানে এসব জিনিস বের করো না ভাইয়া। কি হয়েছে আমাকে বল, আমি সব হ্যান্ডেল করছি ভাইয়া। ফর গড শেখ, তুমি ঠান্ডা হও ভাইয়া, ঠান্ডা হও। আমি আছি তো, নীতি সব ঠিক করবে। তুমি আমাকে খুলে বলো। নীতির অস্থির চাউর দেখে মাহতিম কঠোর দৃষ্টিতে এক পলক তাকালো। একেবারে ওর চোখে চোখ রেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে যদি কেউ মলেস্ট করার চেষ্টা করে ওই সময় আমার কি করা উচিত? এই মুহূর্তে কোনো পাল্টা প্রশ্ন করবি না, একদম কাটকাট আনসার দিবি। ইনস্ট্যান্ট উত্তর দে এখন। মাহতিমের কথা শুনে মুখের বুলি হারিয়ে ফেলল নীতি। মাহতিম তখনও রাগী দৃষ্টিতে তাকিয়েই আছে। নীতি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে প্রত্যেকটা শব্দ থেমে থেমে বলল, তুমি তো তাকে মেরাই ফেলবে। কাঙ্ক্ষিত এবং যজ্ঞ জবাব পেয়ে তৎক্ষণাৎ নিজের কঠোর দৃষ্টি নীতির উপর থেকে সরিয়ে ফেলল মাহতিম। হাতে থাকা চকচকে সিলভার রঙের ভারী বস্তুটা দ্রুতগতিতে টি শার্ট উঠিয়ে পেটের বাপাশে প্যান্টের সাথে গুজে রাখল। আবার দৃষ্টি তুলে নীতির স্তম্ভিত মুখের পানে কাঠিন্য সুরে বলল, তুই সামনে দেখে মুখটা খারাপ করলাম না, কিন্তু তরুণের বাচ্চাকে আমি ছাড়ব না। ওই শালার ইত্রামি যদি না ছুটিয়েছি দেখিস, ওর কারেন্ট এক্কেবারে নিভিয়ে দেব। ওর আসলো জায়গায় যদি মেইন কাজ না সারছি আমি ওর। মুখ থেকে বাজে কথা ছিটকে আসার পূর্বেই তড়িঘড়ি করে থামিয়ে দিল নীতি। মাহতিমের একদম সামনে দাঁড়িয়ে ভীত অবস্থায় নিজেকে শান্ত করে জোর খাটিয়ে বলল, আমরা কিন্তু শহরে না ভাইয়া। তোমার এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তুমি কিন্তু এই মুহূর্তে কোনো প্রকার সিন ক্রিয়েট করতে পারবে না। আমরা এখন জমিদার বাড়িতে আছি। এই বাড়ির নামধাম যদি একটু এদিক ওদিক হয় তাহলে কেমন ভয়াবহ অবস্থা হবে একবার ভেবে দেখো। তুমি আপাতত ঠান্ডা হও, জাস্ট রিল্যাক্স। আমি জানি তুমি এইসব নস্টালজিক ব্যাপারগুলো নিতে পারো না, কিন্তু ভাইয়াকে মলেস্ট হয়েছে। কার জন্য তুমি তরুণের উপর তেড়ে যাচ্ছিলে? তরুণ কি করেছে? একটু আগের ঘটনাগুলো আবার মনে পড়ল মাহতিমের। ওমনেই রাগের চোটে টেবিলের পায়ে জোরে একটা লাথি মারল। সেই লাথির কারণে কাচের গ্লাসটা খাড়া থেকে কাত হয়ে নিচে গড়াতে যাচ্ছিল। নীতি তাড়াতাড়ি টেবিলের কাছে সেই গ্লাসটা ধরে সোজা করে রাখল। রাগে নিঃশ্বাসের গতি বেড়ে গেছে মাহতিমের। কয়েক পা পিছিয়ে ধরাম করে বিছানায় বসে পড়ল সে। মুখটা দুহাতের তালুতে ঢেকে রাগ সংবরণের চেষ্টায় আছে। তরুণকে যদি এই মুহূর্তে সামনে পায় ওর শরীরের চামড়া উঠিয়ে তেজ মিটিয়ে দিবে। গলায় দড়ি বেঁধে চামড়া খসিয়ে জিপের পেছনে ছুটাবে। ওর জন্য যখন উত্তপ্ত মস্তিষ্কে উপর্যুক্ত শাস্তির চিন্তা করছিল তখনই চিন্তার জালে ছেদন করে নীতি বলে উঠল, ভাইয়া তরুণ কার সাথে বাজে কাজ করেছে? কাকে মলেস্ট করে? প্রশ্নটা সম্পূর্ণ করতে পারল না নীতি। পথিমধ্যে মাহতিমের তেজালো কণ্ঠ এসে থামিয়ে দিল ওকে। সেই তেজালো কণ্ঠেই চিবিয়ে চিবিয়ে বলল, মলেস্ট করেনি। শালা শয়তানটা সুযোগে কোপ মেরেছে। মেহনুরকে মেবি একা পেয়েছে, ওমনেই শয়তানের জিওভা টস করে উঠেছে। কুত্তার মতো পেটাতে পারতাম, মারতে পারতাম হারামজাদাকে। উফ, এই মুহূর্তে কি উচিত? তাড়াতাড়ি বল, কি করা উচিত? প্রচণ্ড উত্তেজনায় টকবক করে উঠল মাহতিম। রাগের চূড়ান্ত অবস্থা ওর চোখে মুখে পরিদৃষ্ট। এই মুহূর্তে সত্যিই নিজেকে সামলাতে পারছে না ও। কোনোভাবে তরুণকে একবার হাতের মুঠোয় এনে কেচে ফেলবে একদম। নীতি পরিস্থিতি ওমন গরম দেখে দ্রুত মাহতিমের উদ্দেশ্যে অস্থির ভঙ্গিতে বলল, ভাইয়া, ভাইয়া দেখো, আগে নিজেকে কন্ট্রোল করো। বেশি উত্তেজিত হয় না। এই সময় বাড়িতে কেউ না থাকলেও ওই বজ্জাত শেফালি কিন্তু ঠিকই ঘাপটি মেরে আছে।
যদি উঁচু নিচু কিছু ঘটিয়ে ফেলো সম্পূর্ণ দায়ভার মেহনুরের উপর এসে পড়বে। এসব ঘটনায় কিন্তু মেয়েরা বেশি ভিকটিম হয়। তাই সাবধান করে দিচ্ছি ভাইয়া, নিজেকে ঠান্ডা করো। মাহতিম ওর কথার মাঝে দাড়ি বসিয়ে আদেশসূচকে বলল, তুই ওর রুমে যা এক্ষুনি, ওর অবস্থা কেমন সেটা দেখ। আমি যা করার নিজের মতো করেই করব। শয়তান তো জানে না এই মাহতিম কি জিনিস। ওর মতো 10টা কুত্তাকে পায়ের নিচে মারাতে আমার টাইম লাগবে না। নীতি টানটান পরিস্থিতির ভেতর শুষ্ক গলায় ঢোক গিলল। গলাটা স্বল্প ভিজিয়ে সম্মতির সুরে মাথা দুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মেহনুরের রুমের দিকে আসতেই সৌভিকের কানে কথাটা দিয়ে গেল। সৌভিক প্রথমে রাগে ক্ষেপে উঠলে পরক্ষণে মাহতিমের চিন্তায় সবকিছু গুলিয়ে ফেলে। তাড়াতাড়ি তৌফা ও সিয়ামের কানে কথাটা পেরে ফেলে। ওরা দুজনও বাকরুদ্ধ অবস্থায় 2 মিনিট হাঁ করে তাকিয়ে থাকে। এরপর মাহতিমের রুমের দিকে একসঙ্গে 3 জন ছুট লাগায়। নীতি মেহনুরের রুমে ঢোকার আগে বুদ্ধি করে প্রীতি ও ফারিনকে সবকিছু বলে দেয়। এদিকে শানাজ দরজা চাপিয়ে ঘুমাচ্ছে দেখে ওকে আর ডাকে না। সুরাইয়া এখন কোথায় আছে সেটা কেউ জানে না। নীতি, প্রীতি, ফারিন একসাথে 3 জন মেহনুরের রুমে আসলো। বিছানায় চোখ বন্ধ করা অবস্থায় মেহনুর চেতনাশূন্য হয়ে আছে। 3 জন সেই দৃশ্য দেখে নিজেদের মুখের পানে কিছুক্ষণ চাওয়াচাওয়ি করে। চোখের ইশারায় কিছু সায় বুঝিয়ে বিছানার কাছে চলে আসে। নীতি ওর মাথাটা নিজের কোলে নিয়ে বসে। প্রীতি রুমে গিয়ে নিজেদের লাগেজ থেকে গ্লুকোজের বয়াম খুলে একটা ফ্লাক্স ভর্তি গ্লুকোজের পানি নিয়ে আসে। ফারিন একটা গামছা নিয়ে সেটা ভিজিয়ে এনে মেহনুরের হাত ও পায়ের তালু মুছে দেয়। প্রীতি চামচে করে গ্লুকোজের পানি ধরলে নীতি ওর ঠোঁট ভেদ করে সেটা খাইয়ে দেয়। প্রীতি ফ্লাক্সের ছোট কাপ থেকে চামচ দিয়ে গ্লুকোজ নিতেই ক্ষুব্ধ স্বরে বলে, এই বাড়ির মানুষগুলো খুবই আজব আপু। মা এদিকে মেয়ের খেয়াল রাখে না, দাদা বাড়ির গোপন খবর জানে না, শেফালির আকাম কারোর চোখে দেখে না। আবার আজকে দেখো, তরুণের মতো খবিশ ও সাহস পেয়ে গদগদে হয়ে ওর গায়ে হাত দিয়েছে। আচ্ছা, সব ঘটনা মেহনুরের সাথেই কেন ঘটে আপু? কি এইটার রিজন? নীতি ব্যস্ত ভঙ্গিতে এক নজর প্রীতির দিকে তাকালো। খাওয়ানোর জন্য মেহনুরের ঠোঁটে চামচ কাত করতেই শান্ত স্বরে বলল, মেয়েটার দিকে ঠিকমতো তাকিয়ে দেখ, তাহলেই আসলো ঘটনা বুঝবি। নীতির এমন কথায় আগামাথা কিছুই বুঝল না প্রীতি। তবুও বড় বোনের কথায় মান্য করে মেহনুরের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। মেহনুরের দিকে নিবিড় চাহনিতে তাকিয়ে থাকলে পাশ থেকে ফারিন বলে ওঠে, মেয়েটা যে একটু বেশিই সুন্দর এটা তুমি দেখো না? একটা মেয়ে যে ওর সৌন্দর্য দেখে হিংসা করতে পারে এটুকু বুঝো না? ওর বোনগুলোর মধ্যে সুরাইয়া 1 নাম্বার ফাজিল। ওই মেয়েকে দেখলে জুতিয়ে মারতে ইচ্ছে করে। ফারিনের কথা শেষ হতেই প্রীতি তীক্ষ্ণদৃষ্টি ফেলে ভাবুক চিন্তিত ভঙ্গিতে বলে, আচ্ছা, ফ্রক পরিয়ে দিল কি সত্যিই ওকে বাচ্চা লাগবে? মাহতিম ভাই কি তখন কন্ট্রোল অপশনে থাকতে পারবে? আমার কিন্তু মেয়েটার ফেস মারাত্মক লাগে। প্রীতি কথাটুকুর ইতি টানবে ওই মুহূর্তেই চট করে ফারিন বলে ওঠে, সবাই যে এই সময়টায় ঘুমায় এটারই সুযোগ নিয়েছে। তরুণ তো দেখি ডেঞ্জারাস টাইপের চালাক। ওর চালাকি কি কেউ ধরতে পারল না? নীতি এবার মুখ খুলে স্বাভাবিক কণ্ঠে বলল, মুখে যদি নকল চেহারা পড়ে থাকে তাহলে ভালো মানুষরা অবশ্যই ধপ খাবে। শেফালি মামি ছাড়া সবাই কিন্তু ভালো মনের মানুষ। সবাই যথেষ্ট সহজ সরল। অন্য 10টা গ্রামের মহিলার মতো উনাদের মনে অত ঘুরপ্যাচ নেই। কিন্তু যা কাহিনী ঘটানোর এই জমিদার বাড়িতে শুধু শেফালি মামিই করে। আর নিজের মেয়েটাকেও খারাপভাবে এক্সপার্ট বানিয়েছে। দেখলি না কিভাবে মাহতিম ভাইয়ের কাছে চিঠি গুজে দিয়েছে? এগুলাকে থাপড়ানো উচিত। হান্নান নানা যদিও সহজ মনের মানুষ, কিন্তু আমার মনে হয় তিনি অবশ্যই সবকিছু টের পাচ্ছেন, অথচ মুখে কিছু স্বীকার করছে না। বাড়ির মধ্যে যদি কলহ সৃষ্টি হয় সেটা কিন্তু বাইরের গ্রামবাসীরা ভালো নজরে দেখবে না। নীতির যুক্তিপূর্ণ কথা শুনে দুজন চুপ করে থাকল।
কিছুক্ষণের মধ্যে মেহনুর চোখ খুলে সম্বি ফিরে পেলে স্বাভাবিক অবস্থায় একটু একটু করে চেতন ফিরে এলো ওর। তবুও দুদফা বমি করল আবারও। শানাজ ততক্ষণে ঘুম থেকে উঠে গেলে প্রথম কয়েক মিনিট মূর্খের মতো তাকিয়ে রইল শানাজ। তারপর ধীরে ধীরে যখন সম্পূর্ণ ঘটনা জানতে পারল সে মুহূর্তে আর স্বাভাবিক রূপে থাকল না। ও গর্জে উঠেই হোক বা গালির চোটে তরুণের গুষ্টি তখন শানাজ একদম চটপট করে দিচ্ছে। সাবা এই ঘটনা জানার পর ভয় কেমন গুটিয়ে গেল, কিন্তু সুরাইয়া তখনও লাপাত্তার নজিরে রইল। শেফালি ঘুম থেকে মাগরিবের আজানের সময় উঠলেন। আঙিনায় এসে যখন শুনশান নীরবতা দেখলেন, সেই সঙ্গে যখন বাড়ির ভেতর ওমন সন্ধ্যার অন্ধকারে বাতিহীন অবস্থা ছিল, তখন শুধু মেহনুরের রুমেই আলো ঝালানো হয়েছিল। আবার সেখান থেকেই অনেকগুলো স্বরের আওয়াজ শোনা যাচ্ছিল। শেফালি মাথায় ঘোমটা টেনে মোটা শরীরটা নিয়ে সিঁড়ি ধরে মেহনুরের রুমের দিকে এগুতে লাগল। ক্রমেই যখন পা এগিয়ে রুমের এসে দাঁড়াল, তখন সাদা পর্দা সরাতেই রুম ভর্তি সকলকে যেন একত্রে দেখতে পেল। শেফালিকে আচমকা দরজার সম্মুখে দেখে পিনপতন নীরবতায় চুপ গেল সবাই। মেহনুরকে বিছানার মাথার সাইডে পিঠ লাগিয়ে বসতে দেখা যাচ্ছিল। চুলগুলোও কেউ সুন্দর করে ফ্রেঞ্চ বেনি করে দিয়েছে ওর। মাথার সবগুলো চুল পেছনে টেনে মোটা একটা বেনি ঝুলছে। কপালের কাছে মাথার শুরু প্রান্তে ছোট ছোট চুলগুলো ছেয়ে আছে। মলিনুদাস বিষণ্ণতায় ঢেকে থাকা উজ্জ্বল লাবণ্য সুন্দর মুখটা একটু যেন তর্জমা করে দিয়েছে কেউ। সবই শেফালি খুঁটিয়ে খুঁটিয়ে দরজার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পরখ করছিল। শেফালিকে অমনভাবে তাকাতে দেখে সাবির সৌভিকের দিকে সূক্ষ্ম ইশারা করল। সেই ইশারার ইঙ্গিত ধরে সৌভিক তৎক্ষণাৎ হাসি দিয়ে বলল, মেজো মামির আগমন কি করে হলো? আসেন মামি, আসেন, 2 কাপ চা খেয়ে গল্প করি। শেফালি ওর কথা শুনে সৌজন্যতার খাতিরে হাসি দিল। তাও হাসিটা কুশ্রী লাগল। মনেমনে নাক ছিটকালো সৌভিকরা, কিন্তু মুখের ভাবে সেটা একটুও প্রকাশ করো না। শেফালির দিকে নমনীয় কণ্ঠে শান্ত ভঙ্গিতে বলল শানাজ, মেজো মা, আপনার কি কিছু দরকার? শেফালি এবার নীরবতার সুতো কেটে বললেন, ঘরে যে বাতি জ্বালাইতে হয় এইটা কি মনে থাকে না? ঘরদোর তো আন্ধার হয়ে গেছে। একটু পর আব্বা আসি দেখলে গজগজ করবে। সিয়াম একচুলো শেফালিকে সহ্য করতে পারছে না। ঝাড়ু এনে যদি ঝাঁটের মতো বিদায় করা যেত তাহলে সিয়াম দেদারসে সেটাই করত, কিন্তু ভদ্রতার খাতিরে সেটা করতে পারছে না। সৌভিক মনেমনে ভয় পাচ্ছে যদি হুট করে মাহতিম এ ঘরে ঢুকে, না জানি এই মহিলা বিবিসির 10টার খবর রটাতে থাকে। মাহতিম এখন না আসলেই চলে। এদিকে মেহনুর চুপচাপ নতমুখে বসে থাকলে পাশ থেকে ওর হাতটা শানাজ মুঠোয় চেপে ধরে। একটুখানি দৃষ্টি তুলে আর চোখে শানাজের দিকে তাকাতেই দেখল শানাজ শেফালির দিকে তাকিয়ে আছে। শেফালি সকলের দৃষ্টিতে যখন অস্বস্তিতে ফাঁসল, তখন বাধ্য হয়ে নামাজের উছিলায় নিচে চলে গেল। সবাই হাফ ছেড়ে বাঁচলেও মেহনুর মনের ক্যানভাসে যেই বিভীষিকা ঘটনার চিত্র এঁকে ফেলেছিল, সেটা মুছে বড় দুঃসাধ্য ওর জন্য। কিন্তু ফারিনের কথায় চিন্তা চেতনা থেকে সদ্বিদ ফিরে পেতেই ফারিনের মুখ থেকে শুনল, তরুণ নাকি এখনো বাড়িতে আসেনি। ও যদি বাড়িতে ফিরে তাহলে কোনো দিক থেকে যে হিংস্র হামলা ঝাঁপিয়ে পড়বে সেটা ওরা জানে না। মাহতিম নাকি নিজের রুমের ভেতর কাউকে ঢুকতে দিচ্ছে না। দরজা যদিও আটকানো না, কিন্তু ওর বিধি নিষেধ অমান্য করা কারোর পক্ষেই সম্ভব না। সবই চুপচাপ শুনছিল মেহনুর। সবাই চানাস্তার খাবারগুলোতে মুখিয়ে থাকলে মেহনুর একটা কিছুও মুখে তুলল না। শানাজ অনেকক্ষণ পর নিজের চাপা উদ্বেগ প্রকাশ করে ফেলল। তীব্র উৎকণ্ঠায় জর্জরিত হয়ে বলল, এই ঘটনার কথা বড়দের মধ্যে কাউকে জানাতে না। শানাজের মা অর্থাৎ সুজলা জানলে আর কখনোই ওদের স্কুল কলেজ যেতে দিবে না। পথে ঘাটে মানুষ ছি ছি করবে, এসব ঘটনা সুজলার নিশ্চয়ই পছন্দ বে না। হান্নান শেখও বাড়ির বাইরে পা ফেলতে দিবে না। মেহনুরের মা যদিও সাদাসিধে মহিলা, কিন্তু এসব ঘটনা শুনলে তিনিও ঠান্ডা মেজাজে থাকবেন না। সবাই একমনে শানাজের কথা শুনল, কিন্তু পথে পথে নীতি,
সৌভিক, ফারিন, সামিক দফায় দফায় বাধা দিয়ে প্রতিবাদী হওয়ার জন্য রুখতে বলল। কিন্তু সানাজ সেসব কথা মানতে নারাজ। এটা মূলত শহর নয়, এটা একটা গ্রাম। এই গ্রামে একবার দুর্নাম রটে যায়, আর সেটা যদি বাড়ির ভেতর থেকেই ঘটে তাহলে মানসম্মান সব ধূলিসাৎ হতে 1 সেকেন্ড লাগবে না। জমজমাট আলোচনা দীর্ঘ সময় নিয়ে শেষ করল সানাজ। প্রতিটি পয়েন্ট সুন্দর এবং যুক্তি দিয়েই বুঝালো। সঙ্গে এটাও বুঝালো মাহতিমকে থামতে। ও যেন তরুণের গমনে কোনো গণ্ডগোল না করে। তরুণকে বিদায় করার জন্য চোরা পথ অবলম্বন করা লাগবে। ওর মতো ধুরন্ধর ব্যক্তকে সোজা করার জন্য ধূর্ত পরিকল্পনা প্রয়োজন। এদিকে মাহতিম তরুণকে পেটানোর জন্য, মারার জন্য যেভাবে গর্জে উঠেছে সেটা এই মুহূর্তেই থামানো অত্যাবশ্যক। কেউ কোনো পথই বের করতে পারল না, কারোর কোনো বুদ্ধিও এখানে থামানোর কাজে আসলো না। ঘণ্টা আধা পেরিয়ে গেলে সবাই নিরুপায় হয়ে নিরুদ্যম ভঙ্গিতে বসে থাকল। কিন্তু বুদ্ধির আসলো এবং মোক্ষম সূত্রটা কেবল তৌফের মাথায় আসলো। তৌফ সবাইকে মারাত্মকভাবে চমকে দিয়ে বলল, শুনো, অ্যাটেনশন, আমি যা বলি, যেভাবে বলি, সবই প্লিজ মনোযোগ দিয়ে শুনবে। আমার মাথায় একটা সলিড প্রুফ টিকলি এসেছে। এটা যদি খাটাতে পারি, আমার কলিজাগুর্দা সব বলছে মাহতিম আনসারি মাস্ট বি ডেফিনেটলি সিরিয়াসলি কুপোকাত হবে। তৌফের এমন প্যাচমুখ কথা শুনে সিয়াম ওর পিঠে জোরে একটা কিল বসালো। ব্যথার জন্য তৌফ ফরফর করে সবার সামনে অশ্রাব্য গালি দিল। শেষে লজ্জায় নিজেকে আড়াল করতে যেয়ে মূল কথায় ফিরল। আমাদের কাছে চাবি আছে, জাস্ট তালার কাছে গিয়ে চাবিটা একটু মোচড় মারা লাগবে। ব্যাস, এতেই আমাদের অসাধ্য সাধন হয়ে যাবে শিওর। তৌফ কথাটা এমন ভঙ্গিতে বলল সবাই ওর ভ্রু নাচানো দৃষ্টি ধরে আসলো ব্যক্তির দিকে তাকালো। এক মুহূর্ত ওভাবেই নীরবতা কাটল, কিন্তু পরক্ষণেই সমস্বরে সলিড আইডিয়া বলে জোরে হুল্লোড় তুললে মেহনুর তখন তীব্র শব্দের জন্য বাধ্য হয়ে দোকানে হাত চাপা দিয়ে চোখ কুঁচকে ফেলল। কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে মেহনুর চোখ খুলে দেখল সবাই ওর দিকে হাসি হাসি দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর বোকা বোকা চাহনিতে ডানে বামে সবার দিকে দৃষ্টি দিয়ে কান থেকে স্লোমোশনে হাত নামিয়ে ফেলছে। উজবুকের মতো তাকিয়ে থাকতেই হঠাৎ মৃদু স্বরে থেমে থেমে বলে, আমার দিদিকে তাকিয়ে আছো কেন? মেহনুর আটকতে যাওয়া কথা শুনে সবাই নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল। পরক্ষণে তৌফ ঢোক গিলে বলল, তুমি যদি ভাইয়ের কাছে একবার যেয়ে থামতে বলো, তাহলে ভাই কোনো হাঙ্গামা করবে না। তুমি তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। মেহনুর আবারও কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনাদের কথা না শুনে ওই লোক আমার কথা শুনবে? মেহনুরের বোকার মতো কথা শুনে সবাই মিটিমিটি হাসল, কিন্তু এখনই কিছু ভেঙ্গে না বলে নিজ থেকে বুঝার জন্য সুযোগ রেখে দিল। তৌফ সবার তরফ থেকে উত্তর প্রস্তুত করে বলল, মানে, ঘটনা হয়েছে কি, তুমি তো এখানে ভিকটিম। অ্যাটলিস্ট তুমি যদি ভিকটিম হয়ে আনসারি মশাইকে থুককু মাহতিম ভাইকে এখনই কিছু করতে না বলো, তাহলে তোমাদের জন্যই ভালো হবে। না হলে ভাইসাব যে কাহিনী করতে পারে, সেই কাহিনী যদি এই গ্রামের মধ্যে ঘটে যায়, তাহলে পরদিন যুগান্তর পত্রিকায় এটা হেড শিরোনাম দেখতে পারবা। মাহতিম ভাইজান তো ভালো মানুষ না, এটা তো আমরা নেংটাকাল থেকেই জানি। এজন্য তোমাকে সাবধান করতেছি, জলদি ভাইকে থামাও। বাড়ির সবার ফিরতে কিন্তু বেশি টাইম নেই। আমরা এদিকে শেফালি মামিকে টেক্কা মারতেছি। যাও যাও, উঠো, আর বসে থেকো না। তোমার শরীরে এখন আমাদের চেয়েও বেশি পাওয়ার। এই নীতি ছাগলের বাচ্চায় তোমাকে 1 লিটার গ্লুকোজ খাইয়ে দিচ্ছে। এখন উঠো, শাড়ি ধরো, আর ভাইয়ের রুম দৌড় লাগাও। মেহনুর আবারও সবার দিকে উজবুকের মতো তাকালো। এখন ওই তরুণের জন্য মাহতিমের রুমে যাওয়া লাগবে? তাও কিনা একা একা যেতে হবে? কি বলবে মাহতিমকে? কিভাবে গুছিয়ে বলবে এসব কথা? যতবার মাহতিমের সামনে স্বাভাবিক চেতনা নিয়ে হাজির হয়েছে, ততবারই চেতনার নাম নিশানা পাল্টে দিয়ে অস্থির অবস্থায় কাঠোকাঠ হয়ে গিয়েছে মেহনুর।
এবার এই ভয়াবহ অস্থিরতার জন্য দেহ থেকে প্রাণ বের হয়ে যায় কিনা কে জানে। চলবে ইনশাআল্লাহ।